আওয়ামী লীগের জন্য এত মায়া কান্না কেন হচ্ছে এটাই বুঝি না। যেটা বলছে অভিযোগ যারা তো একটা উঠছে মায়া বিএনপি কান্না মায়া কান্না করছে বা কানতেছে। বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, এরকম কথাও বাজারে চলছে তো। এবং আওয়ামী লীগের ব্যাপারে তো আমরা ঐকমত্যে ছিলাম। এই যে শেখ হাসিনাকে মানে পদ থেকে বাধ্য করা, তাকে পালিয়ে যেতে বাধ্য করা, গণভবন ঘেরাও করা এবং আওয়ামী লীগের সমস্ত জায়গায় ঘেরাও করে তাদেরকে বাংলাদেশের একটা আন্ডারগ্রাউন্ড পার্টিতে পরিণত করার পেছনে সব দল তো একসাথে ছিল। এখনো কিন্তু সব দল একসাথে। আওয়ামী লীগের কোথাও দেখবেন কেউ যদি এসে বলে যে আওয়ামী লীগের খুনি অমুক বাড়িতে আছে, দেখবেন সব দলের লোকেরা একসাথে গিয়ে সেখানে অ্যাটাক করছে। তাহলে আওয়ামী লীগের ব্যাপারে আমরা কেন একটা সম্মিলিত সিদ্ধান্ত নিতে পারছি না? যে আপনি নির্বাচন পিছাবেন কি যুক্তিতে? যুক্তিটা কি নির্বাচন পেছানো? অর্থাৎ জনগণ ভোট দিতে পারবে না, 17 বছর 15 বছর ভোট দিতে পারে নাই, এখনো আরো কত মাস পিছাইতে হবে? কি কারণে? যুক্তিটা কি? আওয়ামী লীগে কি করবেন ওইটা ঠিক করে তারপরে নির্বাচনে যাইতে হবে। ওইটা ওই ওই রকম মায়া কান্না কায়দা কায়দা কোনো লাভ নাই। নিউ ইয়র্ক টাইমস তারা যেটি বলছে সেই প্রসঙ্গে একটু আপনাদের অবস্থান জানবো, যে কট্টর ইসলামপন্থীরা সুযোগ নিচ্ছে, নারীদের শরীরের নিয়ন্ত্রণ নিচ্ছে, ফুটবল খেলতে পারবে না, পোশাকের বাধ্যবাধকতা তৈরি করছে, ইসলাম অবমাননায় মৃত্যুদণ্ড না হলে নিজ হাতে মৃত্যুদণ্ড বা এক্সিকিউশন করবার ক্ষমতা নিয়ে নেওয়া হবে, এরকমটা বলা হচ্ছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠন তারা বলছে খেলাফত প্রতিষ্ঠায় বৃহৎ মিছিল করছে। এই বিষয়গুলো একটা কম্পাইলেশন করছে নিউ ইয়র্ক টাইমস এবং বলছে যে কট্টরপন্থীরা সুযোগ নিচ্ছে। কি বামপন্থীরা কি গলা কাটা রাজনীতি করে নাই? বাম রাজনৈতিক মতাদর্শের লোকেরা কি একে অপরকে গলা কাটে নাই আপনার শ্রেণী সংগ্রামের কথা বলে? তাদেরকে কি আপনার জঙ্গি হিসেবে উপস্থাপন করেছি? আমাদের দেশে নিজের দলের লোকদেরকে নিজেরা মেরে ফেলার, নিজের দলের লোকদের রক কেটে দেওয়ার, নিজের দলের লোকদের গলা কেটে দেওয়ার রাজনীতি হয়েছে। আমার আজকের অতিথি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব আব্দুল সালাম এবং আছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই আজকের আইবিটিভি নিয়মিত আয়োজন রাজনীতির এপিঠ ওপিঠে। আমি শুরু করতে চাই ঈদের পরে রাজনীতি, আমি শিরোনাম করেছি এটি। জনাব মুজিবুর রহমান মঞ্জু, আমরা সবসময় শুনি যে ঈদের পরে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হবে বা বিভিন্ন সিদ্ধান্তের বাস্তবায়ন হবে, বিভিন্ন কর্মসূচি হবে বা আন্দোলন হবে, নানান রকম কথায় আমরা রাজনীতিতে অভ্যস্ত। আপনাদের কোনো বিশেষ পরিকল্পনা ঈদের পরের রাজনীতিতে আছে কিনা, কোনো কর্মসূচি, বা কি ভাবছেন ঈদের পরের রাজনীতি নিয়ে? ধন্যবাদ শারমিন, ঈদ মোবারক। ঈদ মোবারক। আহ আমাদের সালাম ভাই আছেন, উনি দেশের বাইরে আছেন শুনলাম। ঈদ মোবারক সালাম ভাই আপনাকেও এবং দর্শকদেরকেও। হ্যাঁ, রমজান তো একটু একটু রাজনীতির জন্য অন্য ধাঁচের রাজনীতি হয়। আমরা এবারে রাজনীতিতে রমজানে বেশি ছিল হচ্ছে ইফতার পার্টি। ব্যাপকভাবে ইফতার পার্টি, ইফতার মাহফিল হয়েছে সকল রাজনৈতিক দলের মধ্যে। একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ছিল, সেখানেও এক ধরনের রাজনৈতিক আলাপ ছিল। কিন্তু রমজানের পরে এখন যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রমজানে আমরা সাধারণত রাজপথে আন্দোলন বা রাজপথে মুভমেন্টটা কম থাকে। এখন হয়তো রাজপথে মুভমেন্ট বা রাজপথে আন্দোলন গুলো কিছুটা দৃশ্যমান হবে। আর রমজানে যে আলোচনাগুলো আমাদের মধ্যে হয়েছিল সেটা হচ্ছে যে আপনি তো জানেন যে এখন এই কয়েকটা বিষয় খুব আলোচনার কেন্দ্রে আছে। একটা তো হচ্ছে সংস্কার, একটা হলো ফ্যাসিবাদীদের বিচার, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অর্থনৈতিক ব্যবস্থা আরো কিভাবে ভালো করা যায়, এবং সবচেয়ে বেশি আলোচিত যেটা সেটা হচ্ছে নির্বাচন, একটা ভালো নির্বাচন কিভাবে করা যায়। এখন এগুলো নিয়ে তো অলরেডি আমরা দেখতে পাচ্ছি সংস্কার না নির্বাচন একটা বিতর্ক আছে। নতুন করে যে জিনিসটা এখন এসেছে সেটা হচ্ছে ইলেকশনকে ইনক্লুসিভ করতে চায় বা ইলেকশন ইনক্লুসিভ করা। ইলেকশন শব্দটাই তো আসলে একটা ইনক্লুসিভ অ্যারেঞ্জমেন্টের একটা ব্যাপার, কিন্তু এখানে ইনক্লুসিভ বলতে যে জিনিসটা বারবার বিতর্ক তৈরি করছে সেটা হচ্ছে এবার ইলেকশনে আওয়ামী লীগের পজিশনটা কি হবে, আওয়ামী লীগের পার্টিসিপেশনটা কি ধরনের হবে। এটা বড় অংশ ছাত্র আন্দোলনে যারা আছে তরুণরা তারা বলছে তারা আওয়ামী লীগকে ইলেকশনে রাখতে চায় না বা আওয়ামী লীগের নিষিদ্ধ চায়, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চায়। অন্যদিকে বিএনপি সহ বড় দলগুলো তারা বলছে যে কোনো দল নিষিদ্ধ করার ব্যাপারে তাদের নীতিগত সায় নাই। সরকারও বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে আহ সরকারের কোনো সিদ্ধান্ত নাই। আবার আমরা দেখছি আওয়ামী লীগের তৎপরতার ব্যাপারে কিন্তু সরকারও যেভাবে জিরো টলারেন্সে আছে, তেমনি ভাবে সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্যবদ্ধ প্রতিরোধের একটা মনোভাব আছে যে আওয়ামী লীগকে বা এই ফ্যাসিবাদী দলকে কোনোভাবেই পাবলিক স্পেসে, পলিটিক্যাল স্পেস দেয়া যাবে না, এই ধরনের একটা তৎপরতা আছে। তো সব মিলিয়ে আমরা এখন ঈদের পরে যে জিনিসটা সামনে আসবে সেটা হচ্ছে যে কারণ ঈদের পরপরই আমাদের সাথে কিন্তু ঐকমত্য কমিশনের 7 তারিখে তারা মিটিং দিয়েছে।
আমার ধারণা যে বিএনপি সহ অন্যান্য দলের সাথেও আগামী 1 সপ্তাহ 10 দিনের মধ্যে নানা মিটিং গুলো হবে। তাহলে সংস্কারের একটা জায়গায় কিন্তু আমরা একটা কনক্রিট একটা ধারণা এই এপ্রিল মাসের মধ্যে আমরা পেয়ে যাব। এদিকে বিচারের ব্যাপারে কিন্তু যারা বিচারের কাজে সংশ্লিষ্ট আছেন, আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা, তারপরে আপনার এই যে আহ, বিচার ট্রাইব্যুনাল যেটা আছে, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল, তারাও কিন্তু বলছে যে তাদের কাছে কিছু চার্জশিট জমা হয়েছে, তারা একটা প্রতিবেদন দেবেন এবং এটা বিচারিক প্রক্রিয়া শুরু হবে। এখানে আহ, এর মধ্যে কিছু আন্তর্জাতিক ব্যাপার আমাদের সামনে এসেছে। একটা হচ্ছে চীনের সাথে একটা সম্পর্ক উন্নয়নের ব্যাপার। বিমস্টেক সম্মেলনে প্রধান উপদেষ্টা যাবেন, উনি আবার আগামী বছর বিমস্টেকের চেয়ারম্যান হয়েছেন। আমরা শুনছি যে বিমস্টেকের সাইড মিটিং এ আহ, ভারতের প্রধানমন্ত্রীর সাথে আমাদের প্রধান উপদেষ্টা একটা মিটিং হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখানে কিন্তু আমরা ভারতীয়দেরকে যেই মানে অবস্থানটা দেখতে পাচ্ছি, তারা আওয়ামী লীগকে নির্বাচনে রাখা, আমাদের দেশে এক ধরনের সংখ্যালঘু নির্যাতনের অপপ্রচার সহ নানা বিষয়ে ভারতকে আমরা খুব অসহিষ্ণু দেখতে পাচ্ছি আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি। সুতরাং এই জায়গাটাও আমি মনে করছি ঈদের পরে, অর্থাৎ এপ্রিল মাসটা এবং এপ্রিল এবং মে, এই 2 মাসটা কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে একটু জি উত্তপ্ত জি থাকবে, জনাব বা মুজিবুর আমি রহমান মনে মঞ্জু, করবো যে বুঝলাম একটু মানে ডাইনামিক। রাজনীতির একটা সার্বিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ কিছু বিষয় সামনে এপ্রিল মেতে আপনি যা হবে সেটি উল্লেখ করছিলেন। আপনাদের কি কোনো বিশেষ তৎপরতা থাকবে ঈদের পরে রাজনীতিতে? আমাদের প্রথম কাজ হচ্ছে, আমাদের এই 7 তারিখে আমাদের সাথে যে আপনার ঐকমত্য কমিশনের মিটিং আছে, হুম, আমরা সেই মিটিংটা প্রপারলি করতে চাই। জি এবং সেই মিটিংটা করে আমরা চাই যে আমাদের বক্তব্যটা আমরা মানুষের সামনে তুলে ধরবো। আরেকটা জিনিস আমরা যেটা করতে চাচ্ছি, যে আমরা দেখছি যে বিএনপি এবং এনসিপি, তাদের মধ্যে একটা বাকযুদ্ধ হচ্ছে নির্বাচন এবং সংস্কার প্রশ্নে। আমরা কিন্তু দেখছি যে এটা খুব বেশি, মানে এই বাকযুদ্ধটার মধ্যে কিন্তু খুব বেশি সারবত্তা নাই এবং বেসিক জায়গায় কোনো পার্থক্য নাই। আমরা চেষ্টা করব এই জায়গাটার বিরোধটা যাতে দূর করা যায়, বা এই জায়গাটাতে কিছু করে এমন কিছু আলোচনা জনাব মুজিবুর তুলে রহমান মঞ্জু, আনা একটু যায় কিনা স্পষ্ট যাতে। করবেন মানে আপনি বলছেন একটা বাকযুদ্ধ চলছে কিন্তু এটির মধ্যে খুব মানে এটির কোনো মাহাত্ম্য বা এটির কোনো বিশেষ বেজ নাই। আবার কি মনে হচ্ছে বাকযুদ্ধটা কেমন, বা যদি আরেকটু স্পষ্ট করেন বাকযুদ্ধটা কি আসলে? বাকযুদ্ধটা বাকযুদ্ধটা স্পষ্ট করেই বলি, বাকযুদ্ধটা হচ্ছে মানে মনে হচ্ছে যে বিএনপি সংস্কার চায় না, বিএনপি শুধু চায় যে একটা নির্বাচন হোক, কিন্তু বাস্তবে সেটা না। কারণ বিএনপি সবসময় বলেছে তারা একটা যৌক্তিক সংস্কারটা তারা চায়। অপরদিকে আমরা এনসিপির পক্ষ থেকে যেটা দেখতে পাচ্ছি, এনসিপি বলছে যে সংস্কার শেষ না হলে কোনো নির্বাচন হবে না। অ্যাজ ইফ মনে হচ্ছে তারা নির্বাচনটা পিছিয়ে দিতে চায়। হুম, এবং বিএনপি নেতাদের কণ্ঠে এই কথাটা এসেছে যে কোনো পক্ষ ইলেকশন পিছিয়ে দিতে চায়, এটা দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিবে। তো আমার কাছে মনে হচ্ছে এটা একটা মানে কোন জায়গায় এটা একটা গ্যাপ তৈরি হচ্ছে, যে অ্যাজ ইফ মানুষের কাছে বার্তা যাচ্ছে যে এনসিপি এখন ইলেকশন চায় না, দীর্ঘায়িত করতে চায়। আবার কোন জায়গায় মনে হচ্ছে বিএনপি শুধু ইলেকশন চায়, সে কোনো সংস্কার চায় না। তো এই জায়গাটাকে আমরা টেবিলে এনে একটা সঠিক জায়গায় কিভাবে আনা যায়, এবং আমরা আসলে আমাদের পজিশনটা যেটা এবি পার্টির, আমরা মনে করি সংস্কার, বিচার এবং নির্বাচন, এই 3টা জিনিসই নির্ধারিত সময়ের মধ্যে, ডিসেম্বর টু ফেব্রুয়ারি বা এই সময়কালের মধ্যে করা সম্ভব, যদি আমরা সবাই এটাকে একসাথে জি মুজিবুর রহমান ঐক্যমত্য মঞ্জু, হয়ে আপনাকে আমরা যদি ধন্যবাদ, সাপোর্ট দিই। আপনাকে অনেক ধন্যবাদ। যে গ্যাপটা মনে হচ্ছে আপনি বলছিলেন যে একটা গ্যাপ থেকে যাচ্ছে, সেটি তো মনে হয় আসলে সময়, যে কোন সময় হবে সংস্কার চায় নির্বাচন মানে বিএনপি চায়, সেটি মির্জা ফখরুল ইসলাম আবারও সেদিন বলছেন। আমি জনাব আব্দুল সালাম, আপনি নিশ্চয়ই আরেকটু স্পষ্ট করবেন বিষয়টি, এবং আপনার কাছে আসলে ঈদের পরের রাজনীতি নিয়ে আগে এটি দিয়েই শুরু করি আপনার কাছেও, যে আপনাদের ঈদের পরের রাজনীতিতে বিশেষ কি পরিকল্পনা? আমরা জানছি প্রধান উপদেষ্টার সাথে বৈঠক, সালাউদ্দিন আহমেদ তিনি বলছেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য, যে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পরে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ সম্পর্কে আপনারা জানতে চাইবেন, আহ্বান করবেন সুনির্দিষ্ট তারিখ জানানোর জন্য। এমন আহ্বান আপনারা করে আসছেন, কিন্তু যা বলছেন প্রধান উপদেষ্টা বা তার পক্ষ থেকে যা জানানো হচ্ছে, তাতে আপনারা বলছেন যে আপনারা স্পষ্ট হতে পারছেন না, বা এটি মানে হচ্ছে না স্পষ্ট। এখনও যদি তেমনটি হয়, ডিসেম্বর থেকে জুনের মধ্যে যেমনটি প্রধান উপদেষ্টা বলছেন, তাহলে তারপর আপনারা কি করবেন? আপনাকে ধন্যবাদ, এবং আমার সহযোগী যে আলোচক, বিজ্ঞ রাজনীতিবিদ, তাকেও আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই, এবং আপনাকে, ওনাকে এবং যারা আজকে অনুষ্ঠান দেখছেন সবাইকে ঈদ মোবারক। শোনেন, যেহেতু একটা
দীর্ঘ 17 বছর একটা আন্দোলনের মধ্য দিয়ে একটা ফ্যাসিবাদকে আমরা বিদায় করেছি। আমাদের তো একটাই আশা ছিল যে আমরা যত দ্রুত সম্ভব যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়াতে ফিরে যাওয়া, যে গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছি, যে গণতন্ত্রের জন্য আমাদের সাথীকে বিভিন্ন আমাদের সাথী যারা আছে অনেককে আমরা হারিয়েছি, অনেকে পঙ্গু হয়েছে, এবং শেষ পর্যায়ে এসে ছাত্র জনতার মধ্য থেকেও লোকজন যেভাবে শহীদ হয়েছে, তারা আহত হয়েছে, কাজে সবকিছু মিলে দেশবাসী অপেক্ষা করছে এবং আমরাও মনে করি যে যত দ্রুত সম্ভব একটা গণতন্ত্রে ফিরে যাওয়া। আর যত এটা ফিরে যাওয়াটা যত দূর দেরি হবে, ততই ফ্যাসিবাদ বা আওয়ামী লীগের ষড়যন্ত্র বা চক্রান্তটা ডে বাই ডে বাড়বে, যেটা ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে। এবং যেটা আজকের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব নিজের মুখেও বলেছেন যে আজকে পরাজিত ফ্যাসিবাদ বিভিন্ন ভাবে টাকা পয়সা বা সবকিছুই করে আবার তারা নতুন করে ষড়যন্ত্রের ফাঁদ আটছে, এটা কিন্তু তিনি নিজেও বলেছেন। তা আমরা সেই সেটা তো আসলে অবস্থা পুরনো থেকে কথা, এটা তো বলেই আসছেন যে পরাজিত শক্তি বা পতিত স্বৈরাচারা তারা ষড়যন্ত্র করছে। নির্বাচন হ্যাঁ, দেরি হলে ষড়যন্ত্র বাড়বে কেন? মানে নির্বাচন হয়ে গেলে আর ষড়যন্ত্র করার সুযোগ নাই? না না, শোনেন, নির্বাচিত সরকার আসলে ন্যাচারালি তাদের এখন যেভাবে ষড়যন্ত্র, যেমন তারা তো এখনো বলতেছে যে তারাই নির্বাচিত সরকার, তারা বলতেছে শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী। তো কাজেই যখন নির্বাচন হয়ে যাবে তখন তার বলার এটা কোনো সুযোগই নাই। এমনি তো পরাজিত এবং তাকে বিতাড়িত করা হয়েছে, আর অভ্যুত্থানের পরে তার কোনো অবস্থানও নাই। আর অভ্যুত্থানের আগেও আমরা বারবার বলে আসছি, সেটা ছিল যে সে একটা অনির্বাচিত সরকার। আমরা কিন্তু তার সেই নির্বাচনকে কখনোই দেশ ও জাতি মানে নাই, কারণ নির্বাচনই হয় নাই। এটা জোর জবরদখলকারী একটা সরকার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল। তাহলে তো তিনি আসলে কাজেই কি দাবি সেটাকে করছেন, এখন তাতে কি বা ম্যাটার করে? জি, মানে তাহলে তিনি কি দাবি করছেন যে তিনি এখনো প্রধানমন্ত্রী, এই দাবি আসলে কিভাবে ম্যাটার হ্যাঁ, করে? সেটা দাবি করছেন। এই কারণে বললাম যে যখন যখন জাতীয়ভাবে আর জাতীয়ভাবে একটা নির্বাচন হবে, দেশ বিদেশ সবাই যেটা প্রত্যক্ষ করবে, তখন আর তাদের বলার সেই কোনো স্কোপটা একেবারেই থাকবে না, 0%ও থাকবে না। এখন যেটা বলি যে এখন আওয়ামী লীগের জন্য এত মায়া কান্না কেন হচ্ছে এটাই বুঝি না। কারণ আওয়ামী লীগ তো নিজেই গণতন্ত্রে বিশ্বাস করে না। আওয়ামী লীগ, যেটা আমরা বারবার সে সময় বলে আসছিলাম, যে তারা জোর করে ক্ষমতায় ছিল, লাস্ট যে নির্বাচনের নামে তারা প্রহসন করলো, সেই সময় কিন্তু আমাদের একটাই দাবি ছিল। এমনকি 5ই আগস্টের মানে পূর্বেও কিন্তু একেবারে 2 দিন আগেও কিন্তু আমাদের দাবিটা ছিল যে আপনি মানে রিজাইন করেন, একটা নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা অর্পণ করেন, নিরপেক্ষ সরকারের অধীনে একটা নির্বাচন হোক। আমাদের দাবিটা কিন্তু এটাই ছিল। কিন্তু আওয়ামী লীগের জন্য যারা আজকে কাঁদতেছে, তাদেরকে বলবো যে আওয়ামী লীগ তো গণতন্ত্রে বিশ্বাস করে না এখন কারা পর্যন্ত। কাঁদছে আওয়ামী আওয়ামী লীগের লীগ জন্য? যে মায়া কান্না কারা করছে? জি, কারা মায়া কান্না মায়া করছে? কান্না কারা করতেছে দেখতেছেন না? আসতেছে তো, মিডিয়াতে আসতেছে, সবকিছুতে তো আসতেছে। তা আমি শেষ করি যেটা বলছে, অভিযোগ যারা তো উঠছে মায়া বিএনপি কান্না মায়া কান্না করছে বা কাঁদতেছে, বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, এরকম কথাও বাজারে চলছে তো। না না, এটা তো প্রশ্নে আসে না, বিএনপি কেন করবে। আমি যেটা, আমাকে বলতে দেন, আমি যেটা বলতেছি সেটা হলো যে আওয়ামী লীগ তো নিজেই এখন পর্যন্ত স্বীকার করে নাই যে যে গণহত্যা করছে, সেটার জন্য যে তার এখন পর্যন্ত তো সে অপরাধী স্বীকার করে না যে সে অপরাধ করছে, সে তো এখনো মনে করতেছে সে ঠিক কাজ করছে। তো কাজে তাকে আবার ফিরে আনতে হবে কি আনতে হবে না, এটা ভবিতব্যের উপর ছেড়ে দেন। এটাকে তো আপনি আমি ডিসাইড করার কেউ নাই। আগে তার বিচার হবে, তারপরে তারপরে দেখা যাবে যে কি হবে কি হবে না। এটা হলো পরিষ্কার, কারণ সে তো, আমরা বারবার বলছি যে নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের পথটা আপনি বন্ধ করেন না। সেটা তো শেখ হাসিনা করছে, তাই না? শেখ হাসিনা তো নিজেও একটা রাজনীতি, একটা বলছে যে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, কিন্তু রাজনৈতিক দল হওয়ার পরেও সে কি রাজনৈতিক দল, আওয়ামী লীগের সাথেও তো সে বেইমানি করছে। আওয়ামী লীগ সে কি আওয়ামী লীগকে দিয়ে টিকে ছিল? আমরা বারবার তো বলছি যে না, আওয়ামী লীগও তার সাথে নাই, আওয়ামী লীগের সাথেও টিকে ছিল না। সে অ্যাবসলিউটলি একটা প্রশাসন এবং জোর করে রাষ্ট্রীয় বাহিনীগুলোকে ব্যবহার করে, তার সরকারি বাহিনীগুলোকে তার দলীয় বাহিনী হিসেবে ব্যবহার করে সে ক্ষমতায় টিকে ছিল, যেটা আপনারা নিজেরা দেখছেন। আপনি তো মিডিয়ার মানুষ, আপনার সাথেও তো এরকম অনেক আমরা টকশো করছি। আমরা বলছি না যে পুলিশের কমিশনার বা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিজেরা বলছে আওয়ামী লীগকে ক্ষমতায় আনছে নাকি? আমরা আনছি ক্ষমতায়। তো তারপরে কি সেই পুলিশের কোনো বিচার হয়েছে? আর আজকে সবগুলো প্রতিষ্ঠান যখন এই আওয়ামী লীগ বা শেখ হাসিনা ধ্বংস করে দিছে, তখন কি
তখন কি এই মায়া কান্না ছিল যে আজকে এই প্রতিষ্ঠানগুলো কেন ধ্বংস করতেছে? রাষ্ট্রের টোটাল মানে আজকে সে কোনো সংবিধান মানতেছে না, সে কোনো কিছুই মানতেছে না, আইনের শাসন দেশে নাই, আইনের শাসনটাকে সে ধ্বংস করে দিছে, সে কোনো কিছুই মানে না, পার্লামেন্ট মানে না, সে কোর্ট মানে না, সে কোর্টকেও দলীয়করণ করে ফেলছে। আমরা দেখছি যে কোর্টের বিচারক পর্যন্ত বলছে, নিজের একটা বুক ফুলায় বলছে যে আমরা একটা কি সেই সময় কথাটা বললো যে আমরা বিধিবদ্ধ কি রাজনৈতিক শপথবদ্ধ মানে বিচারক বা রাজনীতিবিদ, শপথবদ্ধ রাজনীতিবিদ তারা যারা বিচারক, তাই বুঝেন যে কোর্টটাকেও তারা কোথায়। কাজেই সে তো টোটাল সবকিছু ধ্বংস করে দিয়েছে, আজকে তার ধ্বংসের বিচার হবে। তারপরে সেটা এখন আবার সে নতুন করে ষড়যন্ত্র শুরু করছে যে কিভাবে আবার সে ক্ষমতায় ফিরে আসতে চায়, এবং নিজেকে সে এখনো মনে করে যে বৈধ, তার ভাষায় আর কি, বা তাদের সুবর্ণোদয় যারা তাদের ভাষায়, যে সে বৈধ প্রধানমন্ত্রী। তার সাথে আবার কিসের সেই ব্যাপারে আবার আলোচনার তো কোনো সুযোগই নাই। এখন আমি যেটা বলবো সেটা পরিষ্কার যে কোনোভাবেই যে ফ্যাসিবাদকে বিদায় করতে যে আমাদের যে বিরোধী রাজনৈতিক দল বা বিভিন্ন শক্তি আমাদের মধ্যে যে ঐক্য সৃষ্টি হয়েছে, অন্তত সেই ঐক্যের মধ্যে যাতে বিনষ্ট না হয়, সে ঐক্য যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আবার পরাজিত ফ্যাসিবাদ ফিরে আসার জন্য যে চক্রান্ত করতেছে সেটা হয়তো সে অনেকটা সফলকাম হবে। এই জন্য ঐক্যের আমরা বিষয়ে বলবো, একটু প্রশ্ন করি জনাব আব্দুল সালাম, ঐক্যের জায়গাটা একটু প্রশ্ন করি যে যেমন জনাব মুজিবুর রহমান মঞ্জু বলছেন ডিসেম্বর ফেব্রুয়ারি মাস যে সময়টা বলছেন এর মধ্যে নির্বাচনের কথা, প্রধান উপদেষ্টা বলছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, জামাতে ইসলাম বলছে যে নির্বাচন 6 মাস আগে হোক পরে হোক তাতে আসলে খুব যায় আসে না, সুষ্ঠু নির্বাচনটা ব্যাপার আসলে মানে ডিসেম্বরেই হতে হবে তেমন কোনো হার্ড লাইনে তারা নাই, ডিসেম্বরের পরেও হতে পারে। এনসিপি তো বলছেই যে তারা বিচার চায়, তারা সংস্কার চায়, গণপরিষদ নির্বাচন চায়, মানে নির্বাচন তাদের প্রায়োরিটির মধ্যে নাই। এরকম একটা অবস্থানে এই দলগুলোকে আমরা দেখতে পাচ্ছি যেখানে আপনারা আপনাদের প্রায়োরিটি লিস্টে 1 নম্বরে হচ্ছে নির্বাচন। ঐক্যের জায়গায় বা নির্বাচন ইস্যুতে আপনারা একটু একদিকে পড়ে যাচ্ছেন কিনা, আলোচিত দলগুলো একদিকে আর আপনারা বা বিএনপি আলাদা হয়ে যাচ্ছে কিনা? শোনেন, একদিকে হওয়ার কোনো কারণ নাই। এটা তো ওই যে ওই সময় যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল তখনও মনে করা হয়েছিল যে বিএনপি খালি নির্বাচনটা চায়, আর কেউ চায় না, বা বিএনপি আজকে পরিবর্তনটা চায়, বিএনপি ক্ষমতায় যেতে চায়। আমরা বারবার বলছি বিএনপি ক্ষমতায় যাওয়ার প্রশ্নটাই না। আমরা সেই সময় বলেছি যে গণতন্ত্রটাকে রক্ষা করার জন্য, দেশটাকে রক্ষা করার জন্য, স্বাধীনতাকে রক্ষা করার জন্যই আজকে সেই আন্দোলন। তো সেটা প্রতীয়মান হয়েছে। কাজে এখনো যেটা বলবো, যদি ক্ষতিগ্রস্ত, এর আগেও যেমন রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়েছে, বিএনপির উপর হয়তো অত্যাচার হয়েছে, নিপীড়ন নির্যাতন হয়েছে, আমাদের নেতা কর্মীরা গুম হয়েছে, আমাদের যারা ওয়েলউইশার বা আমাদের দল যারা করে তারা বিভিন্ন বৈষয়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু দেশ তো ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে দেশটাকে যে পর্যায়ে নিয়ে গেছে, তাই না, সেটা তো কোনোভাবে ভালো ছিল না। আজকেও যেটা আমরা বলবো, যেটা বিএনপির বিষয় না, এখানে দেখেন যে মাঝে মাঝে যে বিষয়টা চলে আসে যে আজকে নির্বাচন বা গণতন্ত্র বা আজকে সংস্কার, এটা একে অপরের মুখোমুখি করানোর জন্য চেষ্টা করা হয়েছে। এমনকি কিছুদিন আগে আমরা দেখছি যে সেনাবাহিনীকেও একটা মুখোমুখি অংশ করার জন্য চেষ্টা করা হয়েছে। এগুলোর মধ্যে যারা পা দিবে তারাই সেই ষড়যন্ত্রে পা দিবে। আমি বলবো যে একটা রাজনৈতিক কর্মী হিসেবে একটা অন্তত বলবো, এই দেশের জন্য যুদ্ধ করছি, এখনো গণতন্ত্রের জন্য লড়াই করছি। কাজেই বলবো যে আমাদের সবাই এখন কোনোভাবেই সবসময় সচেতন থাকতে হবে যে গণতন্ত্রটা আমরা ফিরে আনতে পারি কিনা। গণতন্ত্র কিন্তু এখনো ফিরে আনতে পারি নাই। কাজে গণতন্ত্রটা ফিরে আনার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আর আমরা ধরেই আগে থেকে ডিসাইড করি নাই কেন যে ও ক্ষমতায় যাবে, ও বিরোধী দল হবে, ও থাকবে না, ওইটা পিপুলস উপর ছেড়ে দেন, জনগণের উপর ছেড়ে দেন যে জনগণ কাকে নির্বাচিত করবে। সেটা তো শেখ হাসিনাও বলছে, আমি নির্বাচন কেন দিব, আমি নির্বাচন দিব তারেক আইসা দেশ চালাবো এটার জন্য। তা এখনো যদি অনেকে বলে আমি নির্বাচন কেন দিব, নির্বাচন দিব বিএনপি ক্ষমতায় আসার জন্য, তো বিএনপি ক্ষমতায় আসতে পারবে না, এটার জন্য আটকাইতে হবে, এটা কোন 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 প্রসেসের কথা। আর বিভিন্ন সময় আর এটা যেটা বলে যে নির্বাচন হয়ে গেলেই পরে আর সংস্কার হবে না, নো, এই কথাটা হলো রং।
বিএনপি বারবার প্রমাণ করছে যে বিএনপি যেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এসে রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পরে এই দেশের যত সংস্কার হয়েছে বাংলাদেশে এত সংস্কার কেউ করে নাই। প্রতিটা ক্ষেত্রে সংস্কার করছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এবং সেটা রাষ্ট্র ক্ষমতা আসার পরেই। এবং তারপর আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, তিনিও সংস্কারের জন্য সেই সময় এই জামাত, এই আওয়ামী লীগ সহ সবাই যখন আন্দোলন করছিল যে না, দলীয় সরকার অধীনে নির্বাচন চাই না, তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হইতে হবে, তখন বেগম খালেদা জিয়া নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার পরও তিনি কিন্তু নিজে সবার সেই দাবি মেনে নিয়ে নিজে কেয়ারটেকার সরকারের বিল পার্লামেন্টে এনে সেই বিল পাশ করার পরে তিনি ক্ষমতা ছেড়ে দিয়েছেন। তা কাজে বিএনপিকে সেটা বলে লাভ নাই যে বিএনপি যদি ক্ষমতায় যায় তখন আর সংস্কার করবে না, এটা ভুল কথা। আর আরেকটা কথা যেটা আমরা বলি যে আমরা পরিষ্কার কথা যে সংস্কার, আপনি যেটা আমরা তো বলতেছি সংস্কারের বিরুদ্ধে, সংস্কারের কথা তো আমরাই আগে বলেছি। আজকের এই ফ্যাসিবাদ যখন ক্ষমতায় ছিল তখন থেকে আমরা বলছি যে রাষ্ট্র ব্যবস্থার যে অবস্থা ফ্যাসিবাদ করে গেছে, এটার থেকে উত্তরণের জন্য আমাদের মানে সংস্কারের কোনো বিকল্প নাই। প্লাস সংস্কারের আপনাদের এই বক্তব্য মানে আপনারা নির্বাচিত হলেও আপনারা সংস্কারের জায়গাটি নিশ্চয়ই চালিয়ে রাখবেন, আপনাদের যেহেতু সংস্কারের প্রস্তাব আগেই দেওয়া আছে। জি জনাব আব্দুল সালাম, আপনি একটু এটা বলবেন, আপনি বলছিলেন চক্রান্ত চলছে, মঈন খান বলছেন ডিসেম্বরের পরে নির্বাচন হলে অস্থিরতা তৈরি হতে পারে। অস্থিরতা কে করবে? ডিসেম্বর মানে সময়সীমার উপরে ভিত্তি করে অস্থিরতাটা কে বা কারা তৈরি করবে? না, অস্থিরতা কে? শোনেন, আগে আমরা কি দেখছি যে পরিষ্কার দেখেন, এর আগে শেখ হাসিনা ক্ষমতায় ছিল, শেখ হাসিনাকে ক্ষমতায় কারা? এই দেশের জনগণ আনছে। সে তো ওই দেশের, সে বিদেশি রাষ্ট্রে যায়, তার পররাষ্ট্রমন্ত্রী যায় বলছে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। জনগণকে বলে নাই তো যে আপনি জনগণের ভোটে আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে হবে। তো কাজেই আমরা কোনোভাবেই চাইতে পারি না এটা যে আবার কোন আধিপত্যবাদী শক্তির পক্ষে কেউ বাংলাদেশের ক্ষমতায় আসুক। নিশ্চয়ই এই দেশের জনগণ সেটা চায় না। জি, অনেক ধন্যবাদ আব্দুল সালাম। আমি একটু এটাও জানতে চাইবো যে শেখ হাসিনার পররাষ্ট্রমন্ত্রী গিয়ে বলে আসে, মানে ভারতে গিয়ে যে কথা বলে আসছেন, এখন দেখছি যে মঈন খান বিএনপি স্থায়ী কমিটির সদস্য, তিনি আমেরিকায় গিয়ে বাংলাদেশ প্রসঙ্গে কথা বলবার জন্য তিনি আমেরিকায় যাচ্ছেন, বিভিন্ন পরিস্থিতি কথা বলছেন। কি কথা? বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আমেরিকায় কেন কথা, সেটি এরপরে আপনার কাছে আসি জানতে। আমি জনাব মুজিবুর রহমান মঞ্জু, এই প্রসঙ্গটা যে নির্বাচন যদি ডিসেম্বরের পরে যায় তাহলে দেশে অস্থিরতা তৈরি হতে পারে, বিএনপি মনে করছে চক্রান্ত চলছে, আপনারা আসলে এই বিষয়ে কি মনে করেন? নানান রকম চক্রান্ত আসলে চলছে না, একটা বিষয় তো স্পষ্ট যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বা পররাষ্ট্র মন্ত্রণালয় যখন বলছে যে নির্বাচন হওয়ার আগ পর্যন্ত তারা বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চান না বা বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক হবে না, এটাতে তো কোনো দাড়ি কমা সেমিকোলনের ব্যাপার না। এটা তো স্পষ্ট যে ভারত বলছে যে তারা এই সরকারের সাথে সম্পর্ক এই ধরনের খারাপ রাখবে। ভারত আমাদের বৃহত্তর প্রতিবেশী, তাদের সাথে আমাদের প্রতিদিনকার সম্পর্কের ব্যাপারটা আছে, এবং তারা প্রতিনিয়ত যে অপপ্রচারটা, মিথ্যা তথ্য দিয়ে জানাচ্ছে। আমি গতকালকেও দেখলাম একটা আর্টিকেল বেরিয়েছে, মিস্টার মজুমদার উনি লিখেছেন, উনি আমেরিকান একজন থিঙ্ক ট্যাঙ্কে ওখানে কাজ করেন। উনি লিখেছেন যে বাংলাদেশে ভারতের আগ্রাসন চালানোর জন্য উনি বলেছেন এখানে ব্যাপকভাবে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। তো একটা ষড়যন্ত্র যে কাজ করছে এটা বোঝা যাচ্ছে। বা একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে, যেটা সালাম ভাই একটু করে বললেন, যে তাদের মধ্যে কোনো ধরনের আপনার আত্মসমালোচনা বা অনুশোচনা নাই। তারা প্রতিনিয়তই উস্কানিমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। শেখ হাসিনার নানা আলোচনা, তার নেতা কর্মীদের সাথে কথোপকথনে তারা এই করবেন সে করবেন, ডক্টর ইউনূসকে নানা ধরনের হুমকি দিয়ে যাচ্ছেন। এই জায়গায় যেটা হয়, শেখ হাসিনা হুমকি দিচ্ছেন বা আওয়ামী লীগের নেতারা উস্কানি দিচ্ছেন, এই বিষয়গুলোকে খুব আমলে কেন আপনাদেরকে নিতে হচ্ছে? তারা তো আসলে পতিত হয়েছে। হ্যাঁ, আমলে নিতে হচ্ছে দুইটা কারণে। শারমিন, একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে, আমি বারবার বলছি, আমি জানি না আমাদের রাজনীতিবিদরা অন্যান্যরা বিষয়টাকে ওইভাবে গুরুত্ব দিচ্ছেন কিনা। প্রথম কথা হচ্ছে, আওয়ামী লীগের ব্যাপারে আপনাকে একটা সিদ্ধান্তে পৌঁছাতে হবে এবং সেই সিদ্ধান্তে সবাইকে ঐকমত্য হতে হবে। আমরা যদি মনে করি ইয়েস আওয়ামী লীগের লোকেরা অন্যায় করেছে, যারা অন্যায় করেছে তাদের শাস্তি হবে, কিন্তু দল হিসেবে আওয়ামী লীগের কোনো শাস্তি হবে না। যদি আমরা এটাতে সবাই একমত হই, তাহলে আওয়ামী লীগ ইলেকশনে পার্টিসিপেট করতে পারবে, সে তার মার্কা নিয়ে ইলেকশন করবে, তার প্রার্থীরা বিভিন্ন সময় ইলেকশনের সময় অংশগ্রহণ করবে। এখন কথা হচ্ছে এটাতে আমরা ঐকমত্য হতে পারছি কিনা। এটাতে আমি দেখছি যে আমরা ঐকমত্যে নাই। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা যদি মনে করি যে না, আওয়ামী লীগের একটা শাস্তি হওয়া উচিত, কারণ সেই অপরাধগুলো দলীয় ভাবে করেছে,
ব্যক্তির অপরাধের পাশাপাশি তার দলেরও একটা শাস্তি হতে হবে, তার নিবন্ধন বাতিল বা তার নিষিদ্ধ হওয়ার একটা প্রস্তাব বা আলোচনা আছে সেটা। এই জায়গায় যদি আমরা যদি একমত না হই, ধরেন দেখেন রাষ্ট্র বলছে বা প্রফেসর ইউনূস বলছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা তাদের নাই, তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধ করার পরিকল্পনা না থাকলে তাহলে বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে। আওয়ামী লীগ ইলেকশন করতে পারলে আওয়ামী লীগের তো ইলেকশন করতে হলে তার একটা স্পেসের ব্যাপার আছে। আওয়ামী লীগের একটা লোক যে খুনের অভিযোগে অভিযুক্ত, যার মামলা আছে, সে মুভ করলে সেখানে সাথে সাথে দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের লোকেরা সেখানে এঙ্গেজ হয়ে যাচ্ছে। আপনি দেখেন 32 নম্বরে যখন হামলা হয়েছে তখন রাজনৈতিক দলগুলো সামনে আসে নাই, কিন্তু রাজনৈতিক দলের সকল নেতাকর্মীরা সেখানে অংশগ্রহণ করেছে। তো সেই জন্য আমি বলছি যে আওয়ামী লীগের বিষয়ে যদি একটা ঐক্যমত্যে আমরা পৌঁছাতে না পারি, এবং আওয়ামী লীগের ব্যাপারে তো আমরা ঐক্যমত্যে ছিলাম, এই যে শেখ হাসিনাকে মানে পদ থেকে বাধ্য করা, তাকে পালিয়ে যেতে বাধ্য করা, গণভবন ঘেরাও করা এবং আওয়ামী লীগের সমস্ত জায়গায় ঘেরাও করে তাদেরকে বাংলাদেশের একটা মানে আন্ডারগ্রাউন্ড পার্টিতে পরিণত করার পেছনে সব দল তো একসাথে ছিল। এখনো কিন্তু সব দল একসাথে। আওয়ামী লীগের কোথাও দেখবেন কেউ যদি এসে বলে যে আওয়ামী লীগের খুনি অমুক বাড়িতে আছে, দেখবেন সব দলের লোকেরা একসাথে গিয়ে সেখানে অ্যাটাক করছে। তাহলে আওয়ামী লীগের ব্যাপারে আমরা কেন একটা সম্মিলিত সিদ্ধান্ত নিতে পারছি না যে ঠিক আছে আওয়ামী লীগের এইটা হবে, আওয়ামী লীগের ব্যাপারে এই জায়গায় একমত হবো? এটা যদি না হয় ইলেকশনে কিন্তু আপনি যেটা বলছেন যে আওয়ামী লীগকে কেন আপনি কাউন্ট গণায় ধরছেন, শেখ হাসিনা একটা অনলাইনে বক্তৃতা দিলেই দেশের রাজনীতিতে সেটার প্রভাব পড়ছে, যে আপনাকে গণায় ধরতে হবে না? মানে আজকে রাজনীতিতে প্রভাব পুরো পড়ছে কারণ রাজনীতিতে আপনারা আমলে নিচ্ছেন। যদি না নিতেন, যদি সেটাকে আমলে না নেন, তাহলে কি হয়? মানে আওয়ামী লীগ তো দেশে খুব হ্যাঁ এই রাজনীতিতে কথা সক্রিয়ই নাই। না, এখন কথাটা হচ্ছে প্রসঙ্গের তো সেখানে আমরা কেন আমলে নিচ্ছি, এই জন্যই নিচ্ছি কারণ সে প্রতিনিয়ত থ্রেট দিচ্ছে। সে প্রতিনিয়ত আপনাকে একটা, আপনার যখন এরকম থাকবে যে আপনার একটা থ্রেট আপনার মাথার উপরে থাকবে, তখন তো আপনাকে আমলে নিতেই হবে। সেই জন্য এই জায়গাটা, এটা অনেকে হয়তো এভাবে বলতে চান না, আমরা আমরা কথাটা খোলামেলা আলোচনা করতে চাই যে আওয়ামী লীগ যদি বলে এই সরকারকে সে মানে না, যেটা সালাম ভাই বললেন, সে যদি বলে যে শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী, সে যদি বলে শেখ হাসিনা যে কোনো সময় সে সে ঢুকে পড়বে, ছাত্রলীগের ছেলেরা যদি বলে যে তারা এই মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা এনসিপির লোকদেরকে পিটাবে, রাস্তায় ধরে মারবে, তাহলে এটা তো একটা এক ধরনের রিভেঞ্জফুল সিচুয়েশন যদি কন্টিনিউ করে। হুম। যারা এখন পজিশনে আছেন তারা তো সবসময় চেষ্টা করবেন যে তাদের শত্রুরা যারা তাদেরকে হুমকি দিচ্ছে তাদের যাতে এখানে কোনো স্পেস না থাকে। এই কিন্তু এই কিন্তু ধরনের এরকম একটা হুমকি তো গণ অভ্যুত্থানের পক্ষের মানুষও বলছেন। আমরা দেখছি মানে যারা আসলে আমরা নাম ধরে যারা গণ অভ্যুত্থানের পক্ষে কাজ করেছেন বলে অনলাইন অ্যাক্টিভিস্টদের কথা বলি, পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস, আমরা শুনছিলাম সাংবাদিক ইলিয়াস, তিনি বলছেন যে নাহিদ, সার্জিস, আসিফ এদেরকে বা হাসনাত এদেরকে টোকায়ও মারবে সামনে, এরকম একটা কথা তিনিও বলছেন। তাদের পরিণতি এমন হতে যাচ্ছে যে তাদেরকে হ্যাঁ, সামনে টোকায়ও মারবে। তো এরকম কথা তো আসছে। হ্যাঁ, এই ধরনের কথা, এটাই আপনাকে বলছি যে এই কথাগুলো কিন্তু এখনো আছে। এই কথাগুলো আস্তে আস্তে তখনই এটা মানে মিনিমাইজ হবে, কথাগুলো আস্তে আস্তে চলে যাবে যখন সিচুয়েশনটা আরো একটু ইমপ্রুভ করবে। এবং এই ইমপ্রুভ করার জন্য সবাইকে কিন্তু এক ধরনের ঐকমত্যে পৌঁছাতে হবে। ঐকমত্যে যখন আপনি পৌঁছাবেন তখন এই থ্রেড গুলো, এই আলোচনাগুলো হবে না। সেই জন্য আমরা বলছি যে এখানে যে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে একটা গণ অভ্যুত্থান হয়েছিল, আমরা এখন দেখছি যে আমরা কিন্তু যেটা আমরা এই গণ অভ্যুত্থানের ফলে পেয়েছি সেটাকে আমরা কাউন্ট করছি না। আমরা কি পাইনি সেটা নিয়ে এখন বেশি কনসার্ন বোধ করছি। যেমন ধরেন আপনি বিএনপির কি দাবি ছিল, বিএনপির যে আন্দোলনটা ছিল সেখানে প্রধানতম দাবি ছিল খালেদা জিয়ার মুক্তি, দ্বিতীয় দাবি ছিল তারেক রহমানের মামলা প্রত্যাহার, তৃতীয় দাবি ছিল তার নেতা কর্মীদের মুক্তি এবং তাদের বিরুদ্ধে যে জুলুম হয়েছে, তাদের বিরুদ্ধে যে অন্যায় অত্যাচার হয়েছে, তাদের যে সমস্ত লোকদেরকে খুন করা হয়েছে, গুম করা হয়েছে, সেগুলোর বিচার। চতুর্থ দাবি ছিল একটা কেয়ারটেকারের অধীনে একটা নিরপেক্ষ সরকার। এবং আরেকটা দাবি বিএনপি যোগ করেছে যেটা তাদের 31 দফা সংস্কার প্রস্তাবনা। তো এখন দেখেন এই যে এই পরিবর্তনের ফলে কিন্তু বিএনপির বেগম খালেদা জিয়া মুক্তি পেয়েছেন, তারেক রহমানের বেশিরভাগ মামলাই প্রত্যাহার হয়ে গেছে, বিএনপির বেশিরভাগ নেতারাই জেল থেকে বেরিয়ে এসেছেন। শুধু বেশিরভাগ না, আমি বলবো যে 99% নেতারাই বেরিয়ে এসেছেন। এবং যারা বিদেশে চলে গিয়েছিলেন নানা ঝুঁকির মধ্যে তারা ফিরে এসেছেন। যাদের পত্রিকা, যাদের মিডিয়া ব্যাহত হয়ে গেছিল সেগুলো পুনরুদ্ধার হয়েছে। যারা প্রমোশন পান নাই তারা প্রমোশন পেয়েছেন। অর্থাৎ আপনি যদি ধরেন গত 7 মাসে বিএনপির উপরে বা জামাতের উপরে বা অন্যান্য রাজনৈতিক দলের উপরে যে সমস্ত নিপীড়ন হয়েছিল তার 90% নিপীড়নের একটা রিমেডি তারা পেয়েছেন। এখন
পাওয়ার জায়গা যেটা আমরা দেখতে পাচ্ছি, বিচারটা, সংস্কারের যে আমাদের প্রত্যাশা সেটা, আর এর হচ্ছে ইলেকশন। এটা নিয়ে তো আমি দেখছি যে কেউ কোনো বড় ধরনের বিতর্কে নাই। এটা মানে বিতর্কে আছে কিন্তু বড় ধরনের অনিশ্চয়তার মধ্যে নাই। জি, তাহলে এই ইলেকশন, জায়গাটা যদি এরকমটা হয়ে যায়, ডক্টর, যেমনটা বিএনপি বলছে জনাব মুজিবুর রহমান মঞ্জু, যে নির্বাচনটা হয়ে যাবে সময় মতো এবং তারপরে সংস্কার বিচার যে কার্যক্রমগুলো আছে সেগুলো চলমান থাকবে, সেখানে ঐক্যমতে পৌঁছানো যাচ্ছে না কেন? তাতে আসলে অসুবিধাটা কোথায়? এখানে ঐক্যমত্যে পৌঁছানোর ব্যাপারটা আমি এই জন্য আপনাকে বলেছি প্রথমে যে আমরা এই কাজটা করছি এবি পার্টির পক্ষ থেকে। আমরা উভয় সকল পক্ষকে এটা বোঝানোর চেষ্টা করছি। যেমন প্রফেসর ইউনূস বা সরকার বলছে জুন পর্যন্ত ইলেকশন, আমরা কিন্তু জুন পর্যন্ত বলছি না। আমরা বলছি আন্তরিক হলে ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন করা সম্ভব, এবং আমাদেরকে ফেব্রুয়ারির আগে করতে হবে, যেহেতু ফেব্রুয়ারিতে রমজান। এরপরে কিন্তু গরম শুরু হয়ে যাবে, বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি নির্বাচন উপযোগী থাকবে না। আচ্ছা, এখন আসেন যে আমরা কেন বলছি, আমরা বিএনপি কে বোঝানোর চেষ্টা করছি যে ভাই আপনারা তো অনেক কিছু পেয়ে গেছেন। দেশের পরিস্থিতিটা এমন যে দেশের সামাজিকভাবে রাজনৈতিকভাবে বিএনপি একটা তার রাজনৈতিক প্রাধান্য তৈরি হয়েছে। জামাতের কথা চিন্তা করেন, জামাতের লোকেরা একটা মিছিল করতে পারতো না, একটা সমাবেশ করতে পারতো না। জামাতের লোকেরা এখন প্রত্যেকটা জেলায়, উপজেলায়, থানা পর্যায়ে মিটিং, মিছিল, তাদের অফিস, তাদের টেলিভিশন কাভারেজ সবকিছু ম্যাক্সিমাম পেয়ে গেছে। তাদের হয়তো আর দুইটা তিনটা দাবি বাকি আছে, তাদের দলের নিবন্ধনের ব্যাপারটা বাকি আছে, তাদের দুই একজন নেতার মুক্তির বিষয়টা বাকি আছে। এগুলো আমরা শুনতে পাচ্ছি যে আইনগত একটা প্রসেসের মধ্যে দিয়ে আছে। তাহলে আমাদের তো পাওয়ার একটা শিডিউল থাকতে হবে। তাহলে পাওয়ার জায়গাটা হচ্ছে ইলেকশন এন্ড আপনার ভোট, সরি, ইলেকশন এবং বিচার। এখন বিএনপি যেটা বলছে যে আমরা ক্ষমতায় বা ইলেকশন হওয়ার পরে আমরা বিচারটা করতে পারবো, হ্যাঁ, এটা নিয়ে আমাদের আলোচনা হোক। এখন কথা হচ্ছে আন্দোলন যারা করেছে, আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তারাও তো পেয়েছে, কারণ তারা সবাই কেউ কেউ অ্যাডভাইজার হয়ে গেছে, কেউ কেউ এখন নতুন রাজনৈতিক দল খুলেছে, তারা এখন সারা বাংলাদেশে রাজনীতি করে বেড়াচ্ছে। আমরা কেউ তো অধিকার হারা ছিলাম, সবাই আমরা সবাই তো কিছু না কিছু পলিটিক্যাল স্পেস, গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছি। এখন আমাদের মধ্যে মতদ্বৈততা কি, ইলেকশন আগে না সংস্কার আগে না বিচার আগে? আমাদের কথা হচ্ছে বিচারের সাথে সংস্কারের আর ইলেকশনের তো কোনো বিরোধ দেখতে পাচ্ছি না। ইলেকশন তো করবে ইলেকশন কমিশন, তাদের তো একটা প্রস্তুতি এগিয়ে চলছে। সংস্কারটা করবে সংস্কার সংক্রান্ত কমিশন, তারা অলরেডি কাজ শুরু করে একটা জায়গায় এসেছে। বিচারটা করবে বিচারের দায়িত্বে যারা আছেন, কোর্ট আছেন, ট্রাইব্যুনাল আছেন, বিচার ব্যবস্থা আছে। আলাদা আলাদা করে যদি আপনি একটা গাইডলাইন দেন যে ঠিক আছে বিচার করতে এটা লাগবে, সেটা নিয়ে আলোচনা হতে পারে রাজনৈতিক দলগুলোর। আমরা হয়তো বলবো, কারণ বিচারেরটা তো বিচারের নিয়মে চলতে হবে। বিচারকে তো আমরা চাচ্ছি এটা যে নিয়ে যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে, এটা ন্যায় বিচার যাতে হয়। বিচারের প্রসেস শুরু করে দিলে আমি একমত যে এটাকে কেউ খারাপ পথে পরিচালনা করতে পারবে না। এখন দেখেন বিচারের সমস্যাটা কোথায়। যেমন আমি বলছি, এখানে সালাম ভাই আছেন, হয়তো আমার কথা একটু সমালোচনা হতে পারে। যেমন বিচারের জায়গায় আমরা দেখেছি মামলা করার সময় কিছু লোককে যৌক্তিকভাবে মামলা দেওয়া হয়েছে, কিছু লোককে অযৌক্তিকভাবে মামলা ঢুকানো হয়েছে। এবং এই যে আপনি মামলা করার সময় অযৌক্তিক লোককেও ঢুকিয়েছেন, এর ফলে কিন্তু বিচার ব্যবস্থাটা একটু ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ এতগুলো লোকের বিরুদ্ধে চার্জশিট দেয়া, এতগুলো লোকের বিরুদ্ধে তদন্ত করা, এটা একটা কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। দুই নাম্বার হচ্ছে যে এই যে মামলা নিয়েও কিছু বাণিজ্য, মামলা নিয়েও কিছু মানে অযাচিত কার্যক্রমের কথা এসেছে, এবং পুলিশ কিন্তু কিছুটা মানে এর মধ্যে আছে, চাপের মধ্যেও আছে যে আপনি তাকে মামলা দিয়েছেন, কোর্ট কিন্তু তাকে এখন বেল দিতেও হেজিটেট ফিল করতেছে, যে সে মনে করতেছে আমি যদি ওই লিখিত কোনো আসামিকে বেল দেই তাহলে তো মনে হবে যে ফেসিবাদের লোকদেরকে বেল দেওয়া হচ্ছে। তো এই বিচার প্রক্রিয়া কিন্তু কিছু প্র্যাকটিক্যাল প্রবলেম তৈরি হয়েছে, এবং এরপরে হচ্ছে অনেকে সাক্ষী পাওয়া না পাওয়ার ব্যাপার স্যাপার আছে। এবং আপনি তো জানেন আমাদের বিচার ব্যবস্থা, পুলিশি ব্যবস্থাকে এত ধ্বংস করা হয়েছে, এত ক্ষতিগ্রস্ত করা হয়েছে যে এগুলোতে একটা সঠিক জায়গায় আনতেও আমাদের জি একটা সময় জি, লেগেছে। একদম স্পষ্ট, তো একদম ফলে আপনি বাস্তব চিত্রটা তুলে ধরছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে বিএনপি যদি বা নির্বাচন যদি হয়ে যায়, নির্বাচনে সরকার যদি ক্ষমতায় আসে, তাহলে মানে এখনো তো এই সমস্যাগুলো আছেই, মানে এখান থেকে উত্তরণ করবে, একটু শারমিন, খারাপ হবে এটি কেন ভাবছেন? শারমিন, আমি আমি সবসময় বলছি, এটা আমার কথা, হয়তো আমরা একটা নতুন বিকাশমান রাজনৈতিক দল, হয়তো অনেকের দৃষ্টিতে আমরা অত বড় গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল না হয়তো মনে করতে পারেন অনেকে, কিন্তু আমি দেখছি বিএনপি জন্য এটা ভয়ানক অশনি সংকেত। বিএনপি যদি যেন তেন করে নির্বাচন করে ক্ষমতায় আসে, আমি কেন বলছি বিএনপি ক্ষমতায় আসবে, কারণ বিগত 15 বছর ধরে বিএনপি বাংলাদেশের একটা মোস্ট পপুলার পলিটিক্যাল পার্টি। শেখ হাসিনা বিএনপির ভয়ে কিন্তু নির্বাচনটাকে করতে দেয় নাই, কারণ তার আশঙ্কা ছিল যে একটা সুষ্ঠু নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় আসবে, যেটা এখনো এক্সিস্ট করছে। সুতরাং
আমি যেটা বলি যে বিএনপি এই যে নির্বাচনের জন্য অস্থিরতা, বিএনপি কিন্তু নির্বাচিত হওয়ার পরে বিএনপির উপর সবচেয়ে বেশি চাপ আসবে এগুলো। প্রত্যেকটা মানে বিচারের দায়, সংস্কারের দায় এবং সুশাসনের দায়, হুম। এবং আমাদের যে ভঙ্গুর অর্থনীতি আওয়ামী লীগ করে গিয়েছে সেই অর্থনীতিকে দাঁড় করানোর দায়, 4-5টা দায় বিএনপির কাঁধের উপরে আসবে, যেই দায়টা এখন ডক্টর ইউনূসের কাঁধের উপরে আছে। বিএনপি হলে আমি যেটা করতাম, আমি যদি বিএনপির নেতৃত্বে থাকতাম তাহলে আমি বলতাম যে এই সুযোগে ডক্টর ইউনূসকে দিয়ে দেশের অর্থনীতি এবং এই বিচার ব্যবস্থার যে জায়গাটা আছে, যেটাকে আমরা মনে করি আমাদের দেশে সবসময় মনে করা হয় যে আপনার এই যেই ইন্টারিম গভর্নমেন্টটা থাকে সে একটা বেনিফিটের মধ্যে থাকে, তাকে কেউ রাজনৈতিক ভাবে কেউ দায়ী করেন না। কিন্তু আপনি দেখবেন বিএনপি ক্ষমতায় আসলে প্রত্যেকটা কিছুতেই সবাই মনে করবে যে বিএনপি এটা পলিটিক্যাল মোটিভ, মানে পলিটিক্যাল, এটাকে কি বলা যায়, যে খারাপ দৃষ্টিকোণ থেকে বা ইল মোটিভ থেকে বিএনপি এটা করছে। তো আমি যেটা মনে করি, বিএনপি সরকারের সাথে এবং এই জায়গাটা থেকে আমাদের একটা আপোষ রফা হতে পারে যে আমরা বিচার, সংস্কার, ইলেকশন এই 3টা জায়গাতে করব। আর সুশাসন যদি এই সরকার নিশ্চিত করতে না পারে, যদিও এখন আমরা দেখছি এই সরকারের কিছুটা বেনিফিট পাচ্ছেন ওনারা, রমজানের দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে ওনাদের বেশ কিছু ক্রেডিবিলিটি তৈরি হয়েছে। আমি যেটা মনে করি, সুশাসন যদি দিতে না পারেন, মানুষ কিন্তু একটা সময়ে বলবে যে আমরা নির্বাচন চাই। নির্বাচনের বিষয়টা কেন গণদাবিতে পরিণত হচ্ছে না, যেটা বিএনপি গত 15 বছরে এটাকে পপুলার করতে পারে না, এই কারণে যে মানুষের কাছে নির্বাচনের বাইরেও গুরুত্বপূর্ণ ইস্যু ছিল যে আওয়ামী লীগ যে দুঃশাসন করেছে, আওয়ামী লীগ যেভাবে চাঁদাবাজি, লুণ্ঠন করেছে, এবং আওয়ামী লীগ যেভাবে দ্রব্যমূল্য দিয়ে, বিদ্যুৎ দিয়ে, গ্যাস সংকট দিয়ে, নানা ধরনের সন্ত্রাস দিয়ে, খুন খারাপি দিয়ে মানুষকে মানে জি বিপর্যস্ত করেছে, বিএনপি সবসময় এই জিনিসগুলোকে ফোকাস না করে সবসময় ইলেকশনকে ফোকাস জি করেছে। জনাব মুজিবুর ফলে রহমান মানুষ মঞ্জু, মনে করেছে বিএনপির বিষয়ে যে বলছেন, আমি একটু জনাব আব্দুল সালামের কাছ থেকে বিষয়টা শুনতে চাই যে বিএনপির জন্য অশনি সংকেত দেখছেন জনাব মুজিবুর রহমান মঞ্জু, আপনি এই প্রসঙ্গে কি বলবেন? আগের প্রশ্নটাতে একটু পরে আসে, এটি একটু শুনে নেই আগে। বিএনপির অর্শনের সংকেত তো শেখ হাসিনাও দেখাইছে, তাই না? ও তো, হাসিনা তো স্বীকারই করতো না যে বিএনপি একটা পলিটিক্যাল পার্টি, বিএনপির নেতা নাই, নেত্রী কিছু নাই, তাই না? বিএনপি কি করতে পারবে? তো কাজে এখনো আমি বলতেছি এখানে বিএনপি তো প্রবলেম না। বিএনপি যেটা বলতেছে এটা এটা করা, উনি তো মঞ্জুর সাহেব একটা আমাদের একটা পার্টির উনি চেয়ারম্যান, বলতেছি যে এখানে বিএনপি যেটা চাচ্ছে, বিএনপির পরিষ্কার কথা, যদি ক্ষমতার জন্যই যদি বিএনপি করতো তাহলে তো মঞ্জুর সাহেব তো সাক্ষী, তাহলে তো 5ই আগস্টের ওই সময় ওনারা তো চাইছিলেন যে তাহলে বিএনপি মিলে তো এদের ওনাদেরকে নিয়ে তো বিএনপি ক্ষমতায় যেতে পারতো। কাজে বিএনপির কাছে ক্ষমতাটা মুখ্য না। আমরা বলতেছি যে যদি নির্বাচনটা ডিলে হয়, যেহেতু আমাদের এখন পর্যন্ত ফ্যাসিবাদের প্রধান আমাদের সীমান্তের ওপারই বসে আছে, এবং সীমান্তের ওপার থেকে ওই রাষ্ট্র কি বলছে এই সরকার সম্পর্কে সেটা উনি নিজেই বললেন, তাই না? বলছে যে যে পর্যন্ত একটা নির্বাচিত সরকার আসলেই তার সাথে কথা হইতে পারে, এই সরকারের সাথে কোনো কথা নাই। অর্থাৎ এর জন্য বলতেছি যে সেই ষড়যন্ত্রের মানে যে সুযোগগুলো আছে সেগুলোকে নস্যাৎ করার জন্যই নির্বাচনটা দরকার, পিপুলস ম্যান্ডেট দরকার। বা এটা তো পিপুলস ভুল করবে এটা মনে করি কেন আমি? পিপুলস কখনো ভুল করে না, আমি ভুল করতে পারি, আমরা ভুল করতে পারি, জনগণ কখনো ভুল করে না। তাই কাজেই জনগণ যদি বিএনপি কে ক্ষমতায় নেয় তাহলে আপনার আপত্তি বা কারো আপত্তি থাকার তো কারণ নাই। আর বিএনপি কি করতে পারে সেটা তো আমি বলেই দিলাম যে বিএনপির জন্মই তো হয়েছে যে আওয়ামী ফ্যাসিবাদকে বা আধিপত্যবাদী শক্তিকে থেকে দেশটাকে রক্ষা করার জন্য, এবং জিয়া রহমান সাহেব সেটা প্রমাণ দিয়েছেন, সংস্কার করে করেছেন। আবার বেগম খালেদা জিয়ার কথা আমি বললাম। তাই কাজে এখন আমাদের নেতা তারেক রহমানও দেখেন যে যেটা বললাম যে 5ই আগস্টের পরে ওনার যে ভূমিকা রাজনীতিতে, ওনার যে নির্দেশ, এবং এখন পর্যন্ত ওনার সমস্ত বক্তৃতা বিবৃতি যা দিয়ে যাচ্ছেন, তাতে তো এটা প্রমাণিত যে আজকে তারেক রহমান সাহেব শুধু দলের না, এটা দেশের নেতৃত্ব দেওয়ার মতো পর্যায়ে, নেতার পর্যায়ে তিনি আজকে উপনীত হয়েছেন, যেটা সবাই সেটা স্বীকার করেন। এর জন্য আমরা বলবো, তারপরও তারেক রহমান সাহেব কি বলছেন? তারেক রহমান সাহেব পরিষ্কার বলছেন যে আওয়ামী ফ্যাসিবাদ দেশটাকে, সকল প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে গেছে। আমরা মনে করি যদি বিএনপি নির্বাচিত হয়ও
তারপরে আমরা সকল আন্দোলনকারী শক্তি এবং রাজনৈতিক দলগুলোকে নিয়ে আমরা জাতীয় সরকার গঠন করব এই পরিস্থিতিটাকে মোকাবেলা করার জন্য। বিএনপি এর চেয়ে বেশি সিনসিয়ার কি দিবে? এই জন্য তো বিএনপি শুধু ক্ষমতার জন্য বলতেছে না, কারণ বিএনপি তো যে বললাম যে আমরা তো দেখছি যে কিভাবে 7 নভেম্বরের আগে সেই 75-এর সেই সময় আমার স্বাধীনতা কিভাবে আবার লুণ্ঠিত হতে চলছিল, তাই না? তাই কাজেই সেই সময় তো এই রাজনৈতিক শক্তির মধ্যে বিভক্তির কারণেই কিন্তু 75-এর পরে আবার সে আওয়ামী শক্তি, আবার সে আধিপত্যবাদী শক্তি এখানে আসতে পারছে, যারা এই বাংলাদেশের জন্য রাজনীতি করে না। তো কাজেই এই জন্যই বলবো যে এখানে বিএনপির হারানোর কিছু নাই। বিএনপি যথেষ্ট হারাইছে। আমার শত শত নেতা কর্মী আমাদের হত্যা করা হয়েছে। আমাদের হাজার হাজার কর্মী এখন তাদের নিজের জীবন শেষ হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য শেষ হয়ে গেছে, তার এডুকেশনাল, আমাদের ছাত্রদের এডুকেশনাল লাইফ শেষ হয়ে গেছে, তাই না? বিএনপির হারানোর কিছু নাই। আর বিএনপি পরীক্ষিত, এটা আগেও পরীক্ষিত হয়েছে, গত 17 বছরে বিএনপির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে যে দেশের জন্য আমরা রাজনীতি করি। বিএনপি এবং দেশের জন্য যে কোনো স্যাক্রিফাইস করতে যে প্রস্তুত বিএনপি, সেটা কিন্তু ইতিমধ্যেই তারেক রহমান সাহেব বা বেগম খালেদা জিয়া কিন্তু সেটা প্রমাণ করছে। বিএনপিকে তো অনেকেই চেষ্টা করছে ওই বামে নেওয়া যায় কিনা, ডানে নেওয়া যায় কিনা, বা বিএনপিকে সন্ত্রাসী বানানোর জন্য ওই হাসিনা সহ অনেকে চেষ্টা করছেন। কিন্তু বিএনপির যে বাংলাদেশের জাতীয়তাবাদের রাজনীতির পতাকা নিয়ে যে বিএনপির জন্ম হয়েছে, সেই বিএনপি কিন্তু এখন পর্যন্ত সেই রাজনীতিতেই আছে। কাজে আমরা বিশ্বাস করি এই দেশের বিভিন্ন রাজনৈতিক দল যারা আছেন, এই দেশের জন্য রাজনীতি করেন, তারা, আমরা মনে করি যে এই মুহূর্তে দেশটাকে রক্ষা, এখনো কিন্তু দেশের সংকট কাটে নাই। এটা যদি কেউ না মনে করি যে সংকট কেটে গেছে, আরো 1 বছর 2 বছর অপেক্ষা করি না কেন, নো, যত অপেক্ষা করবেন তত তাদের ষড়যন্ত্রটা বাড়বে। এই জন্যই আমরা বলতেছি যখন নির্বাচনী ট্রেনে দেশকেও তুলে দিবেন তখন তাদের ষড়যন্ত্র অনেক নস্যাৎ হয়ে যাবে। তারপরে নির্বাচিত শক্তি আসুক। এবং আমরা তো বলছি যে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, যেটা আমি আবার পুনরায় বললাম, তো কাজে সেখানে এসে তো আমরা এখনো মনে করতেছি আমাদের জাতীয় ঐক্যটা ধরে রাখতে হবে নির্বাচনের পরেও, এবং জাতীয় সরকার ওই ফ্রেমের মধ্যে দিয়ে আমাদের দেশটাকে পুনর্গঠন করতে হবে। তো কাজে এখানে তো ভয় পাওয়ার কিছু নাই, অবিশ্বাসের কোনো কিছু নাই, এটা তো পরিষ্কার ঘোষণা। আমরা যেটা বলছি, অবিশ্বাসের জায়গাটাই রয়ে যাচ্ছে, মানে আপনাদের উপর খুব আস্থা আসছে না। ধারণা করা হচ্ছে আপনারা ক্ষমতায় যাবেন, কিন্তু আপনারা ক্ষমতায় গিয়ে যে এই কাজগুলো করবেন বা এই দায়িত্বগুলো পালন করতে পারবেন সে বিষয়ে আস্থার একটা সংকট এখনো পর্যন্ত দেখা না, আস্থার সংকটের যারা কথা বলে তারা সেই ষড়যন্ত্রের শিকার হচ্ছে। গণতন্ত্রকে হত্যার আবার নতুন করে ষড়যন্ত্রের শিকার হবে। কারণ বিএনপির অনাস্থার কোনো, যেটা আমি বললাম তো, যে বিএনপি অতীতে প্রমাণ করেছে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানও প্রমাণ করেছে, বেগম খালেদা জিয়া নির্বাচিত প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিচ্ছেন তিনি সংস্কারের জন্য, প্রধানমন্ত্রিত্ব তিনি ছেড়ে দিচ্ছেন, তাই না? কাজে বিএনপিকে এখানে বিএনপিকে আস্থার দরকার নেই, মূলত পিপুলস এর উপর আস্থা রাখেন, জনগণের উপর আস্থা রাখেন। জনগণ এই দেশের মালিক। জনগণের মালিকানা দীর্ঘ 17 বছর ছিনতাই হয়ে গেছিল, যে আমি আমার সরকার নির্বাচিত করতে পারবো, সেই অধিকারটা ছিনতাই হয়ে গেছিল। কাজে এখনো আবার এই সমস্ত তালবাহানা করে ওই জনগণের ম্যান্ডেট থেকে দেশকে দূরে রাখা আর ষড়যন্ত্রের জন্য ওদেরকে সুযোগ করে দেয়া, এটা কোনোভাবেই ঠিক হবে না। কাজে এর জন্য আমরা বলবো যে বিচার প্রক্রিয়াও, আরেকটা প্রশ্ন আছে যে তালবাহানাটা বাদ হয় কিনা বা বন্ধ হয় কিনা সেটা আমরা দেখবো। জনাব আব্দুল সালাম, প্রশ্নটা হচ্ছে এইটা, যেটা আগেও করছিলাম, যে জনাব মঈন খান তিনি আমেরিকায় এসে মানে মার্কিনীদের সাথে বৈঠক করবার চেষ্টা করছেন বাংলাদেশ পরিস্থিতি নিয়ে মার্কিনীদের সাথে বৈঠক কেন? না, বাংলাদেশ পরিস্থিতি নিয়ে যেহেতু বিভিন্ন জায়গায় বাংলাদেশকে নিয়ে অন্যভাবে ব্যাখ্যা করা হচ্ছে, এর আগে তো আমরা দেখছি যে বিগত সরকার যেটা ফ্যাসিবাদ, আমরা তো দেখছি যে এই বিশ্ব পরাশক্তির বিভক্তির মধ্যে সে বাংলাদেশকে ঢুকাই দিছিল, যে আমরা কোন পক্ষে, আমরা তো আমাদের কোনো পক্ষে, আমরা সবার পক্ষে আছি। কাজে বিশ্ব পরাশক্তি যাতে আবার নতুন করে বাংলাদেশের রাজনীতিতে তারা ইনক্লুড না হইতে পারে, নাক গলাইতে না পারে, সেটার জন্য তো আমাদের অবস্থান তো পরিষ্কার করতে হবেই।
এই সরকারেরও দায়িত্ব সেটা। এবং আমরা যারা আছি রাজনীতি, আমরা দীর্ঘ 17 বছর আমরা যারা লড়াই করছি, আমরা মনে করি যে ঐক্যবদ্ধভাবেই আমাদের সেটাকে বিশ্ববাসীকেও বুঝাইতে হবে যে না, এই কিন্তু দেশে বাংলাদেশ গণতন্ত্র ছাড়া পরিস্থিতি কোনো নিয়ে যখন বিকল্প নাই। মার্কিনীদের সাথে আলোচনার প্রয়োজন হয়, বাংলাদেশ পরিস্থিতি নিয়ে যখন মার্কিনীদের সাথে আলোচনার প্রয়োজন হয়, তখন কি আসলে নাক গলানোর সুযোগ তারা আরো পাচ্ছে না, যে পরিস্থিতি নিয়ে তারা আসলে আলোচনা একটা না না একটা অংশ? না না, এটা শুনেন, আমরা যখন ভারত যখন আমাদের ব্যাপারে নাক গলাইছে সে সময় কিন্তু আমরা ওনাদেরকেও বলছি, ভারতকেও আমরা বলছি যে আপনারা জনগণের সাথে সম্পর্ক করেন, কোন একটা দলের সাথে সম্পর্ক করেন না। তো কাজে এটা তো আমাদেরকে বলতে হবে। সারা বিশ্বের যে পরাশক্তি আছে, যদি যে কেউ যদি এখানে কিছু করতে চায়, তাহলে তাকে তো আমার বাংলাদেশি স্ট্যান্ড আমাকে ক্লিয়ার করতে হবে যে আমরা দীর্ঘ 17 বছর ফ্যাসিবাদকে তাড়িয়েছি কি কারণের জন্য? গণতন্ত্রের জন্য, আমার ভোটের জন্য, আমার ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য। তা আমি একটা ভোট চাই, সেটা আমি বলবো না? এখানে তো অন্য কোনো কিছু নাই। মানে এই এখানে কথাটাই কি অনেকে এখনো বলতে পারে বলছেন? যে এই আজকে কথাটাই কি নির্বাচন, এখনো বলছেন যে না না, আপনারা ভোট এটা চান? কোনো শোনেন, এটা কোনো যুক্তিতে আসে কিনা যে আপনি নির্বাচন পিছাবেন? কি যুক্তিতে? যুক্তিটা কি? নির্বাচন পেছানো অর্থাৎ জনগণ ভোট দিতে পারবে না। 17 বছর 15 বছর ভোট দিতে পারে নাই, এখনো আরো কত মাস পিছাইতে হবে? কি কারণে? যুক্তিটা কি? জি, যুক্তিটা কি? মানে কোনো যুক্তি তো নাই। এই পিপল শুড বিষয়ে কি ডিসাইড মার্কিনীদের যে রাষ্ট্র বলছেন? ক্ষমতায় কে থাকবে। রাষ্ট্র ক্ষমতায় কে থাকবে তো জনগণ ডিসাইড করবে। এটা আপনি বা আমরা 10 জন মিলে তো ডিসাইড করলে হবে না, তাই না? যে সেই জনগণের অধিকার আপনি ফিরাই দিতে দেরি করবেন কি কারণে? এই রাইট তো আপনাকে কেউ দেয় নাই। আপনি দেন, জনগণ ডিসাইড করুক জনগণ কি চায়। আর তারপরে এইখানে যেটা বললাম যে বিএনপি পরিষ্কার, বিএনপির নেতৃত্ব থেকে সব জায়গা থেকে পরিষ্কার যে বিএনপি অতীতেও এই দেশের মুক্তিযুদ্ধকালীন যদি বলি, সেই সময় আওয়ামী লীগ যখন সারেন্ডার করে চলে গেল, সেই সময় কিন্তু এই জিয়া রহমানই স্বাধীনতার ঘোষণা দিছিলেন। এর পরবর্তী পর্যায়ে আবার যখন এই বাকশাল নতুন করে 75 ভরে ফিরে আসতে চাইছিল, তখন কিন্তু আবার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে এই দেশের সেপাহী জনতার ঐক্যবদ্ধভাবেই কিন্তু আবার জিয়া রহমানকে ফিরে আনছিলেন এবং জিয়া রহমান সেটা রক্ষা করছিলেন। এবং দীর্ঘ 17 বছরে আওয়ামী লীগকে বিভিন্ন ষড়যন্ত্র করে যারা ক্ষমতায় নিয়ে আসছিল, তারা আজকে তো বোঝা উচিত যে আওয়ামী লীগ ষড়যন্ত্র করে আসার পরে আওয়ামী লীগের কোনো পরিবর্তন হয় নাই। সেই বাকশালী চরিত্রই তাদের মধ্যে ছিল। আধিপত্যবাদী শক্তির প্রতিনিধি হিসাবেই তারা এই দেশের রাষ্ট্র ক্ষমতায় জি, ছিল। কিন্তু জনাব তাদের আব্দুল সালাম, স্বার্থটাই আমি বেশি এটা দেখেছে, স্পষ্ট হলাম না যে জনগণের স্বার্থ মার্কিনীদের বেশি সাথে কি দেখে নাই। কথা। কাজে এখন তাদের জন্য আপনি যে প্রশ্নটা মঞ্জুর সাহেবকে করছেন, আমি আপনার সাথে অর্ধেক একমত এই ব্যাপারে। এবং আমি তাকেও বলবো এটা যে অবশ্যই, কারণ আওয়ামী লীগকে নিয়ে এখন চিন্তা করার অত দরকার নাই। আমাকে সামনে যেতে হবে, সামনে মানুষ ডিসাইড করবে আওয়ামী লীগের কি হবে কি হবে না। তার এই সরকারের দায়িত্ব যারা গণহত্যা করছে, যারা এই দেশের সম্পদ লুট করছে, তাদেরকে বিচারের আওতায় এনে অনতিবিলম্বে তাদের বিচার শুরু করা। এবং আওয়ামী লীগের ফেট কি হবে সেটা আপনি আমি ডিসাইড করার কেউ না, সেটা জনগণ ডিসাইড করবে। জনগণের উপর ছেড়ে দেন। ওইটা নিয়ে আপনি ইলেকশন পেছানোর কোনো কারণ নাই। যে আওয়ামী লীগে কি করবেন ওইটা ঠিক করে তারপরে নির্বাচনে যাইতে হবে। ওইটা ওই রকম মায়াকান্না কায়দা কোনো লাভ নাই। জি, জনাব আব্দুল সালাম, এই বিষয়টা একদমই স্পষ্ট। কিন্তু সেই প্রসঙ্গটি একটু বুঝলাম না যে মার্কিনীদের সাথে কি কথা বাংলাদেশ প্রসঙ্গে। আমি তো বললাম এটা, যে কারোর সাথে কথা হইতে পারে। যে কারণ যেহেতু আজকে স্বাভাবিকভাবে এখানে জাতিসংঘের মহাসচিব আসছে না, সেও তো একটা স্টেটমেন্ট দিছে আমাদের ব্যাপারে। সেও তো গণহত্যা ছিল বলছে। তা আমাদের ব্যাখ্যাগুলো আমরা বলবো না? আমরা দিবেন, আমরা ভারতকেও বলতে হবে। এই সরকার এখন পর্যন্ত কেন বলে নাই যে ওইখান থেকে যে সে স্টেটমেন্ট কেন দিচ্ছে, সেগুলো কেন বন্ধ করে না? এই সরকারের তো সেটা উচিত। আমরা তো দেখছি না, ওই সরকার যে তো হালদার বলেছে। নামে একজন ব্যবসায়ী এই দেশের ব্যাংকের টাকা লোপাট করে চলে গেছে, ভারত এসে ধরা খাইছে। ভারতে ধরা খাওয়ার পরে আবার ভারত কিভাবে তাকে জামিন দিল? ভারতও উচিত ছিল তাকে বাংলাদেশের কাছে সোপর্দ করা। এবং এই সরকারের উচিত ছিল তাকে জামিন দেওয়ার পরে ভারত সরকারের কাছে বলা যে আপনি কিভাবে তাকে জামিন দিলেন, তাকে আমাদের কাছে সোপর্দ করেন, নাহলে সে যে টাকা লুণ্ঠন করে নিয়ে গেছে সেই টাকা আমাদেরকে ফেরত দেন। কাজে এই সরকারও আজকে পরিষ্কার স্পষ্টভাবে বলতে হবে। এবং সেটা ভারত বলেন, আমেরিকা বলেন, রাশিয়া বলেন, চীন বলেন, যেখানে আমার স্বার্থ বিশ্বে জড়িত আছে, সেখানে আমাকে অবশ্যই আমার পরিষ্কার জনগণের স্বার্থ যেটা সেটা পরিষ্কার করতে হবে।
জি, স্পষ্ট মানে সবার সাথেই কথা হতে পারে। আমার প্রশ্নটা ছিল কি কথা হচ্ছে, কি বিষয়গুলো আলোচনায় আসছে, সেটাই আসলে আমি প্রশ্ন করছিলাম। যাই হোক, আমি আরেকটা আমাদের স্ট্যান্ড পরিষ্কার করা, আমাদের স্বার্থটা পরিষ্কার করা, এর বাইরে তার কোনো কথা নাই। জি, মার্কিনীদের এর কাছে কেন বাইরে না, কোনো আমাদের কথা স্ট্যান্ড, নেই। ট্রাম্প আমাদের স্বার্থ ট্রাম্প পরিষ্কার করতে ট্রা- হচ্ছে? ট্রা- ট্রাম্পের ট্রাম্পের ছবি নিয়ে বাংলাদেশে মিছিল হলে, সেই মিছিলে হামলা হলে বিএনপিকে যাতে দায়ী করা না যায়, এ ধরনের আলোচনা তো হতে পারে, তাই না? হ্যাঁ, এটা রাইট, এটা হইতে পারে, কারণ তারা তো আওয়ামী লীগ তো ট্রাম্পের পক্ষেই করছে না, মিছিল করছে এবং স্লোগান দিছে। হুম। তো সেই কারণে ট্রাম্পের ওইটা ছবি হয়তো তো আবার ট্রাম্পের ওইটাও ছবি বিএনপির দিয়ে উপরে দোষ চাপাইতে পারে। ট্রাম্পের ছবি দিয়ে বাংলাদেশে মিছিল করানোর তো প্ল্যান করছিল আওয়ামী লীগ। হ্যাঁ, সেটাও তো চেষ্টা করছিল বাংলাদেশে ট্রাম্পের পক্ষে মিছিল করানো যায়, রাইট। তা যদি এখানে আমি মানে ধন্যবাদ, এটা আমার পুরনো এবি প্রশ্ন। পার্টির চেয়ারম্যানকে ধন্যবাদ। এটা তো পুরনো প্রশ্ন যে তা যদি হতো তাহলেই বা কি যায় আসতো? যেখানে আমেরিকাতে সচরাচর ট্রাম্পের বিরুদ্ধে এরকম মিছিল তো হয়েই এসেছে, সেখানে জুতা নিক্ষেপ সহ নানান রকম বিষয় হয়েছে, কিন্তু ট্রাম্পের বিপক্ষে তারা এই বিষয়গুলোকে খুব আমলে নেয় না। এখানে এতটুকু ফ্রিডম আছে প্রতিবাদ করবার, অন্ততপক্ষে আমেরিকাতে রাইট। যা দেখি। যাই হোক, আমি প্রশ্নটাতে আসি যে আমেরিকার একটি গণমাধ্যম, আসলে বৈশ্বিক গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস, তারা যেটি বলছে সেই প্রসঙ্গে একটু আপনাদের অবস্থান জানবো। যে কট্টর ইসলামপন্থীরা সুযোগ নিচ্ছে, নারীদের শরীরের নিয়ন্ত্রণ নিচ্ছে, ফুটবল খেলতে পারবে না, পোশাকের বাধ্যবাধকতা তৈরি করছে, ইসলাম অবমাননায় মৃত্যুদণ্ড না হলে নিজ হাতে মৃত্যুদণ্ড বা এক্সিকিউশন করবার ক্ষমতা নিয়ে নেওয়া হবে, এরকমটা বলা হচ্ছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠন তারা বলছে খেলাফত প্রতিষ্ঠায় বৃহৎ মিছিল করছে। এই বিষয়গুলো একটা কম্পাইলেশন করছে নিউ ইয়র্ক টাইমস এবং বলছে যে কট্টরপন্থীরা সুযোগ নিচ্ছে। কিভাবে দেখেন জনাব মুজিবুর রহমান মঞ্জু? আমাদের বাংলাদেশের ব্যাপারে এই ধরনের একটা মানে কনসিলেটেড প্রচারণা এটা সবসময় ছিল, এবং সেই প্রচারণার পেছনে যে কোনো মানে ভিত্তি নাই বিষয়টা তাও না। আমাদের এখানে কেউ কেউ এই ধরনের তৎপরতা, যেমন আপনি যেটা বললেন নারী ফুটবল, তারপরে নারীদের বিভিন্ন ক্ষেত্রে অংশগ্রহণের ব্যাপারে কোনো কোনো পক্ষ থেকে এই ধরনের অ্যাগ্রেসিভ বা আমি বলবো যে এক এক আক্ষিক দৃষ্টিভঙ্গি অনেকে পোষণ করেন, কিন্তু এটা তো বাংলাদেশকে পুরোটা ধারণ করে না, এটা তো বাংলাদেশের ভয়েস না। এবং আপনি জানেন যে বাংলাদেশ কিন্তু একটা বহু তত্ত্ব মতবাদ ভিত্তিক একটা রাষ্ট্র। এখানে কিন্তু আপনার ইনক্লুসিভ একটা পজিশন আমরা সবাই বিলং করি। এখানে যেমনি ভাবে আহ, ধর্মকেন্দ্রিক দলগুলো আছে, এখানে প্রগতিশীল দলগুলো আছে, এখানে কট্টর বামপন্থী দল আছে, এখানে কট্টর ডানপন্থী দল আছে। এটার কিন্তু একটা বিরাট ডাইভার্সিটি, মানে বাংলাদেশের মধ্যে এত রাজনৈতিক দল পৃথিবীর অন্য কোথাও আছে কিনা। এবং একই চিন্তায়, যেমন সমাজতান্ত্রিক ধারণায় আপনি 70-80টা দল আছে, ধর্মভিত্তিক দলই আছে প্রায় 100টার কাছাকাছি। সুতরাং এই ধরনের জায়গায় কোনো একটা বিশেষ গোষ্ঠীর কথাকে রাষ্ট্রের উপর চালিয়ে দেওয়ার যে প্রবণতা, এটাকে আমি কনস্পিরেসি আকারে দেখি। আপনি দেখবেন যে এই ধরনের বাংলাদেশে কোথাও না কোথাও এই ধরনের টুকটাক ঘটনা ঘটে। আমাদের দেশে কি বামপন্থীরা কি গলা কাটার রাজনীতি করে নাই? বাম রাজনৈতিক মতাদর্শের লোকেরা কি একে অপরকে গলা কাটে নাই আপনার শ্রেণী সংগ্রামের কথা বলে? কিন্তু তাদেরকে কি আপনার জঙ্গি হিসেবে উপস্থাপন করেছি? আমাদের দেশে নিজের দলের লোকদেরকে নিজেরা মেরে ফেলার, নিজের দলের লোকদের রক কেটে দেওয়ার, নিজের দলের লোকদের গলা কেটে দেওয়ার রাজনীতি হয়েছে এবং আরো আছে। তো কথা হচ্ছে শুধু একটা বিশেষ দিককে কেন্দ্র করে প্রচারণা চালানোটাকে আমি মনে করি এটা একটা মানে একটা পরিকল্পিত ষড়যন্ত্র। নিউ ইয়র্ক টাইমসে যেই মানে সংবাদটা বা যেই তথ্যগুলো দেয়া হয়েছে, এইটাকেও আমি মনে করি এটা একটা সুপরিকল্পিত ভাবে বাংলাদেশকে একটা বিশেষ শ্রেণীর। এর আগেও কিন্তু আপনার মনে আছে ট্রাম্প যখন এর আগের বার ক্ষমতায় ছিল, তখন কিন্তু ট্রাম্পের কাছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের একটা বানোয়াট তথ্য উপস্থাপন করা হয়েছিল, সেটা নিয়ে প্রতিবাদ হয়েছে। আমি তো বলেছি, এবং যে কথাটা আপনি এতক্ষণ প্রশ্ন করলেন যেটার জবাব দিয়েছে সালাম ভাই, যে কেন মার্কিনীদের সাথে এই নেগোসিয়েশন বা এই আলোচনাগুলো হয়। এই আলোচনাগুলো হয় যে বাংলাদেশ সম্পর্কে প্রচুর অপপ্রচার, প্রচুর মিথ্যা তথ্য দেওয়া হয়, সেগুলোকে মানে আপনার বলা যায় যে সেগুলোকে নিউট্রাল করার জন্য। আমরা যখন ডিপ্লোম্যাটিক বিভিন্ন করসপন্ডিং হয় আমাদের সাথে, তারা কিন্তু আমাদেরকে এই প্রশ্নগুলো করেন। হ্যাঁ, আমরা তখন তাদেরকে বলি যে দেখেন, আপনারা হয়তো একটা দিকের ছোট্ট একটা বিষয় আপনি হয়তো দেখলেন, একটা ঘটনাকে দেখলেন, কিন্তু এর বাইরের ঘটনা তো প্রচুর আছে। ধরেন আমাদের দেশে আমাদের নারীরা নানাভাবে নির্যাতিত হয়, আমাদের দেশে শিশুরা নানাভাবে নির্যাতনের শিকার হয়, কিন্তু সেই নির্যাতনের শিকারটা করছে কারা? এটা কিন্তু নানা ডাইভার্সিফাইড নির্যাতনের দৃশ্য আছে। কিন্তু আপনি যদি একটা নির্দিষ্ট জায়গাকে সামনে এনে শুধু ওইটাকেই চিত্রায়িত করেন, তাহলে দেখা যাবে যে সেটা একটা ভুল ধারণার জন্ম নেবে। তো নিউ ইয়র্ক টাইমসের এই প্রতিবেদনটাতেও আমরা দেখেছি যে এই কয়েকটা ঘটনাকে আমাদের দেশে
আপনি যখন দেখছেন নারীদের ফুটবল খেলায় বাধা দিচ্ছে কোনো না কোনো জায়গায়, আবার এটাও তো দেখছেন 21 পদক কিন্তু নারী ফুটবল দলকে দেওয়া হয়েছে। এবং আমি সেই পদক প্রদান অনুষ্ঠানে ছিলাম, যখন 21 পদক প্রাপ্ত নারী টিমকে পদক দেওয়া হচ্ছে, তখন আমরা সকল দর্শকরা দাঁড়িয়ে কিন্তু তাদেরকে সম্মান জানিয়েছি এবং তালি দিয়েছি, যেটা অন্য কারো ব্যক্তিগত পুরস্কারের সময় দেওয়া হয় না। এর মানে কি? তাহলে তো এটাকেও তো আপনাকে মনে রাখতে হবে যে নারীদেরকে এতটুকু সম্মানের জায়গায় এতটুকু হাইলাইটেড করা হয়েছে। তো এই জন্য আমি যেটা মনে করি যে বাংলাদেশকে একটা মৌলবাদী রাষ্ট্র, একটা জঙ্গি রাষ্ট্র হিসেবে আপনি দেখবেন ইন্ডিয়াতে প্রচুর জঙ্গিবাদী ঘটনা ঘটছে, আপনি পৃথিবীর বহু জায়গায় অনেক ঘটনা ঘটছে। ইন্ডিয়াতে তো ধর্মভিত্তিক সহিংসতা আমাদের থেকে হাজার গুণ লক্ষ গুণ বেশি হচ্ছে। তো এই জন্য এই প্রচারণাটা বিএনপির বিরুদ্ধে সবসময় করা হয় যে বিএনপি ক্ষমতায় আসলে মৌলবাদীরা আগাবে। এখন তো বিএনপি বাদ দিয়ে এখন ডক্টর ইউনূসকেই মানে টার্গেট করা হয়েছে যে ডক্টর ইউনূস এখানে মৌলবাদীদেরকে প্রভাবিত করছেন বা ওখানে তাদেরকে আপনার বলা যায় যে সামাজিকভাবে প্রতিষ্ঠিত করছেন। দেখেন আমাদের রাষ্ট্র ব্যবস্থাটা মানে এখানে আপনি মনে আমাদের করছেন এটি একটি শিক্ষার কারণে, ভিত্তিহীন একটা বিষয়? না আমি বলছি এটাকে এটাকে বাড়িয়ে এটাকে সামনে আনা হচ্ছে, গুরুত্ব দেওয়া হচ্ছে। আমি ভিত্তিহীন বলি নাই, কিন্তু আমি বলেছি যে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা আছে, সেই ঘটনাগুলোকে হাইলাইটেড করে মৌলবাদীরা কি সেটাকে সামনে কোনোভাবে আনা এখন হচ্ছে। প্রশ্রয় পাচ্ছে? দেখেন আমি সবসময় বলি বাংলাদেশে আপনি মৌলবাদী বলে যে জিনিসটা বা ধর্মের কেন্দ্রিক যারা একটা এক্সট্রিম চিন্তা চেতনার লোক আছে তাদেরকে প্রপারলি ডিল করা হয় নাই। যারা এই ধরনের এক্সট্রিম চিন্তা করে তাদেরকে ডিলটা করতে হবে, তাদেরকে ডেমোক্রেটিক এরেনার মধ্যে এনে তাদেরকে মূলধারার রাজনীতিতে এনে তাদের সাথে ডায়লগ করতে হবে। কিন্তু আমরা সেটা না করে যেটা করা হয়েছে দমন নিপীড়ন করা হয়েছে। দমন নিপীড়ন করার কারণে যেটা হয়েছে তারা আরো এক্সট্রিম পজিশন নিয়ে নিয়েছে। সেই জন্য আমাদের এখানে যারা এই ধরনের দৃষ্টিভঙ্গি পোষণ করেন তাদেরকে যদি আপনি পাবলিক স্পেয়ারে নিয়ে আসেন, তাদেরকে পাবলিক ডিবেটে আনেন, দেখবেন তখন তাদের ভুল ধারণাগুলো, তাদের ভুল যুক্তিগুলো পাবলিকলি অ্যাপিয়ার করে ফেলবে। যেমন আমি দেখেছি আমাদের দেশে যারা ধর্মভিত্তিক রাজনীতি করে তারা নারীর স্বাধীনতার ব্যাপারে তাদের এক ধরনের ভুল ধারণা আছে। অথচ দেখেন আমাদের ধর্মে আপনার নারীদেরকে আমাদের ধর্ম বলতে আমি ইসলাম ধর্মের কথা বলছি, নারীকে যুদ্ধক্ষেত্রে নারীর পার্টিসিপেশন, হজের মধ্যে যেখানে হিউজ ক্রাউড সেখানে পর্যন্ত নারীর পার্টিসিপেশন খুব ওপেন বা ইজিলি নারীদেরকে সেখানে অ্যাকোমোডেট করা হয়েছে। কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে কোন কোন অংশ থেকে নারীদেরকে পিছিয়ে রাখা হয়, তাদেরকে পলিটিক্যাল স্পেস দেওয়া হয় না, তাদের জায়গাটাকে তাদেরকে পিছিয়ে রাখার চেষ্টা করা হয়। এবং এই নারীরা সর্বোচ্চ প্রশ্নগুলো যখন নেতৃত্বে আপনি যেতে তাদের পারবেন না, এটি তো আসলে কিছু কিছু দল যেতে বলছে। পারবেন না, এই আলোচনাগুলো যখন আপনি পাবলিকলি করবেন, ঠিক আছে। যেমন আমি এবার ঈদের একটা অনুষ্ঠানে দেখলাম একটা ইসলামিক দলের নেতাকে তিনজন নারীর অনুষ্ঠানের মধ্যে তাকে সেখানে অংশগ্রহণ করতে দেখলাম। আমি কিন্তু এটাতে খুশি হয়েছি যে এইভাবে তারা বুঝুক যে নারীদের সম্মান এবং নারীদের সাথে মেশা এটা একেবারেই যে এটাকে যেভাবে অচ্ছুত করা হয়েছে বিষয়টা কিন্তু তা না। সম্মান মর্যাদা দিয়ে আমরা যখন মিশবো পরস্পরের ভুল ধারণাগুলো আমাদের মধ্যে দূর হবে। তা আমি এখানে আপনাকে যেটা বলছি শারমিন, সেটা হচ্ছে যে নারীর প্রকৃত সম্মান মর্যাদা দেওয়ার প্রবণতাটাকে তখনই আমরা আনতে পারবো বা যারা একপাক্ষিক চিন্তা করছেন বা এক পেশে চিন্তা করছেন বা এক্সট্রিম চিন্তা করছেন তাদেরকে দমনের জায়গায় না নিয়ে তাদেরকে যদি আমরা মেইন স্ট্রিমে তাদেরকে অ্যাকাউন্টেবল করার একটা প্রসেসে রাখি, তাহলে দেখা যাবে তাদের মাথায় যে এক্সট্রিম চিন্তাগুলো আছে সেগুলো পাবলিকলি তারা আস্তে আস্তে তাদের দূরীভূত হয়ে যাবে। আমরা যেভাবে ডিল করছি তাদেরকে যে এদেরকে দমায় ফেলতে হবে, এদেরকে স্পেস দেওয়া যাবে না, এদেরকে দমন নিপীড়ন রাখা যাবে, বরং এরা একটা পাল্টা থ্রেট আকারে আসবে। বাংলাদেশে এক্সট্রিমিজম অলওয়েজ একটা ফ্যাক্টর, এক্সট্রিমিজমের একটা ছোটখাটো থ্রেট আমাদের সবসময় ফেস করতে হয়েছে। এটা শুধু বাংলাদেশে না, আপনি যেমন ইন্ডিয়াতে কি হয়েছে, ইন্ডিয়া হিন্দু মৌলবাদিত্বের একটা থ্রেট আছে না বলেন, সেখানে তো তাদেরকে ফেস করতে হচ্ছে। আপনার ইসরায়েলে কি হচ্ছে দেখেন, ইসরায়েলে চরম ইহুদিবাদিতার একটা থ্রেট তাদেরকে ফেস করতে হচ্ছে না? তাহলে বিভিন্ন দেশে বিভিন্ন রকমের এক্সট্রিম, চায়নায় বুদ্ধিস্টদের একটা এক্সট্রিম মতবাদ আছে না, তাদেরকে ফেস করতে হচ্ছে না? এটা সারা পৃথিবীতে আছে। তো অযথা শুধু বাংলাদেশকে এটা নিয়ে আপনি কেন চাপা দিতে পারেন? বাংলাদেশের যে প্রোগ্রেস, বাংলাদেশের মানুষের যেই বড়ত্ব নিয়ে মানুষ ভাবছে, বাংলাদেশে আপনি দেখেন প্রধানমন্ত্রী মহিলা, বিরোধী দলীয় নেত্রী মহিলা, একটা লম্বা সময় ধরে তো আমরা এটা এক্সিস্ট করেছি। স্টিল আপনি দেখেন আমাদের যে গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থানের সবচাইতে সামনের সারিতে ভূমিকা রেখেছেন নারীরা।
এর চাইতে বড় প্রোগ্রেসিভনেস আপনি কোন সোসাইটিতে দেখতে পারবেন? জি, তা দেখান তো আমাকে। বটেই, তা তো সেটা বটেই, তো কিন্তু দেখতে আপনি পারবেন যেই না। দলে আগে বিলং করতেন, জামাতে ইসলামী, তার আমিরের সাথে আমার কথা হয়েছে, তিনি বলছিলেন আমাকে যে না, ইসলাম ধর্ম মতে নারী সর্বোচ্চ নেতৃত্বে থাকতে পারবেন না। অতএব মানে যেহেতু ধর্মভিত্তিক দল, নারীরা সর্বোচ্চ ক্ষমতায় যেতে পারবেন না, এই হচ্ছে একটা, মানে এটি হচ্ছে বিষয়। না, আমি যেটা বলি যে এই জন্যই তো এই প্রশ্নটা যখন উনি পাবলিক স্পেয়ারে কথা বলবেন, উনি যখন এটা বলবেন তখন তো তাকে প্রশ্ন করতে হবে যে একজন নারী নাগরিক হিসেবে তার অধিকারের জায়গাটাতে উনি আলাদাভাবে কিভাবে দেখেন। একটা হচ্ছে রাষ্ট্রের সাংবিধানিক অধিকারের জায়গা, আরেকটা হচ্ছে উনি যে রাজনীতি করেন সেই রাজনীতির জায়গা। সেই রাজনীতির জায়গায় যখন উনি কথা বলবেন তখন স্বাভাবিকভাবে নারীরা তাদের অধিকার, আপনি জানেন যে ইসলামের অনেক জায়গায় আপনার আছে কাছে যে একটু নারীর সরাসরি অধিকারের প্রশ্ন করি, জায়গায় তারা কিন্তু। আপনি কি মানে এটি সমর্থন করেন, মানে ইসলাম ভিত্তিক দলগুলোর কি এটি সমর্থন করা উচিত, নারীরা একটি রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় আসীন হতে পারেন বা নেতৃত্বে থাকবেন? আমি এটার জন্য আরো লম্বা সময় নিয়ে বিতর্ক লাগবে। প্রথম কথা হচ্ছে রাজনৈতিক দল যে কনসেপ্টটা, এই রাজনৈতিক দলের কনসেপ্টটাই তো পৃথিবীতে এসেছে 200-300 বছরের মধ্যে। এর মানে আগে তো হ্যাঁ রাজনৈতিক নাতে দলের উত্তর দেওয়া কনসেপ্টটা সম্ভব ছিল না, না। নারীরা সর্বোচ্চ ক্ষমতায় আসীন হতে পারেন কি পারেন না, সেটি দিয়ে হ্যাঁ নাতে উত্তর দেওয়া সম্ভব না। দে- প্রথম কথা হচ্ছে আমাদের যে আধুনিক রাজনৈতিক ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, এটা তো 300-400 বছর থেকে ডেভেলপ করেছে। আপনি এই রাজনৈতিক অঙ্গনে এসে যদি বলেন নারীরা নেতৃত্বে আসতে পারবেন না, তাহলে তো আপনি এই রাজনৈতিক পরিস্থিতিকে অস্বীকার করছেন। আপনি বর্তমান আমাদের যে গণতান্ত্রিক ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থাপনা, এখানে যে নারী এবং পুরুষের অংশগ্রহণ, এই যে একটা ধারণা তৈরি হয়েছে, এটা তো 200-300 বছরের ধারণা থেকে প্রতিফলিত। তো এই রাজনীতি যদি আপনি করেন তাহলে তো আপনাকে এটা গ্রহণ করতে হবে, আর নাহলে আপনাকে বলতে হবে আমি এই রাজনীতি করব না। আমি সেই প্রসঙ্গ থেকে যারা এই ধর্মভিত্তিক রাজনৈতিক দল করেন তাদেরকে আমি বলেছি যে আপনারা যে রাজনৈতিক দল করছেন, ইলেকশন করছেন, এই নারী পুরুষের ভোটারের জায়গাটা আসছেন, এটা তো ধর্মীয় কনসেপ্টের সাথে যায় না। জি, আপনারা এই ধরনের কোন রাষ্ট্র ব্যবস্থা তো পূর্বের সময় ছিল না। সুতরাং আপনাদেরকে এই পরিস্থিতির আলোকে আপনাদেরকে নতুন করে ভাবতে হবে, ধারণা অর্জন করতে হবে। একজন নারী জনাব যদি মুজিবুর রহমান মঞ্জু, মিনিস্টার ধন্যবাদ। হতে পারে, হুম। আপনাকে বলি শারমিন, আমার যুক্তিটা হচ্ছে একটা নারী যদি মিনিস্টার হতে পারে, একজন নারী যদি একটা প্রতিষ্ঠানের চিফ হতে পারেন, তাহলে উনি রাষ্ট্রের প্রধান হতে পারবেন না কেন? আর রাষ্ট্র বলে তো কোনো কিছু ইসলামের কাছে নাই। আমাদের যিনি সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা, উনি তো পৃথিবীটাকে পুরোটাকে একটা রাষ্ট্র আকারে তৈরি করেছেন। উনি তো আলাদা করে একটা আমেরিকা, একটা ভারত, একটা চায়না এভাবে আলাদা করে তৈরি করে দেন নাই। এগুলো তো মানুষের তৈরি করা জিনিস। সুতরাং আমরা যে আজকে রাজনীতি, নারীর অধিকার, পুরুষের অধিকারের কথা বলছি, এটা তো মানুষের জি, আধুনিক জি, সভ্যতা তৈরি করা একটা জনাব জিনিস। মুজিবুর রহমান মঞ্জু, আমার এটাকে মনে হয় আপনি আপনি আপনার অবস্থানটা একদম স্পষ্ট, দর্শকের কাছে নিশ্চয়ই স্পষ্ট হয়েছে। আমি ওই আলোচনাতে আবার একটু আসি। জনাব আব্দুল সালাম, নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন, কট্টর ইসলামপন্থীরা সুযোগ নিচ্ছে, আপনার মন্তব্য কি? প্রশ্নটা আবার করেন। কট্টর ইসলামপন্থীরা সুযোগ নিচ্ছে, নিউ ইয়র্ক টাইমসের যে বক্তব্য, এই সময়ে বিশেষ কোনো আশ্রয় প্রশ্রয় পাচ্ছে কিনা কট্টর ইসলামপন্থীরা বা উগ্রবাদীরা? তো এইটা তো বাংলাদেশের সম্পর্কে এটাও আর একটা ষড়যন্ত্র, যেটা আজকে থেকে না। আপনার তো ধরেন, আমরা তো সেই সময় 71 সালে যুদ্ধ করছি। সেই সময় পাকিস্তানিরা, মানে পাকিস্তানের স্বৈর শাসকরা সে সময় আমাদেরকে বলতো যে ইসলাম গেল, ইসলাম গেল, অর্থাৎ বাংলাদেশটা হলে ইসলাম থাকবে না। সেই সময় এমন একটা অবস্থা ছিল। কিন্তু বাংলাদেশের মানুষ সেটা সেই সময় যদি ওই বাংলাদেশের মুসলমানরা বা সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা যদি আমাদেরকে সহযোগিতা না করত, আমাদেরকে জায়গা না দিত, আমাদেরকে খাওয়া দাওয়া না দিত, আমাদেরকে সহযোগিতা না করলে আমরা কি দেশ স্বাধীন করতে পারতাম সবার অংশগ্রহণ ছাড়া? তো কাজে বাংলাদেশের মানুষ একটা হলো যে হ্যাঁ আমরা ধর্ম ভীরু, কিন্তু ধর্ম অন্ধ না। এই কথাটা মনে রাখতে হবে। বাংলাদেশের মানুষ, আপনার প্রতিবেশী রাষ্ট্র আজকে ধর্মীয় উন্মাদনা শিকার যেগুলো হচ্ছে, সেখানে মুসলমানরা, বাংলাদেশে কিন্তু সেই অবস্থা নাই। কারণ বাংলাদেশের আমাদের সংস্কৃতি কৃষ্টিটা আলাদা। আমরা সেই আগে ছোট সময় থেকে দেখে আসতেছি যে কখনো কোনো কিছু হইলে মুসলমান হিন্দুরা সবকিছু ভাগাভাগি করে করে এবং অংশগ্রহণমূলক সেইভাবে, যেটা ইভেন প্রতিবেশী রাষ্ট্র সেটা করা সম্ভব হয় না। তো কাজে আমাদের মধ্যে কিন্তু সেই ধর্ম গোঁড়ামিটা নাই। কিন্তু আওয়ামী লীগ এইটাকেও নষ্ট করে গেছে, যে আমাদের ধর্মীয় সম্প্রীতিটা এটাকেও সে নষ্ট করে গেছে। কি আজকে বলছে যে একটা ওয়াজ হইলে এই ওয়াজের মুসল্লিদের
লক্ষ লক্ষ মুসল্লি এক জায়গায় একত্রিত, এইটার ছবি পাঠাইছে। এই আমেরিকার কথা যে বললেন, তাদেরকে কেন বলতে হয়? এই কারণে বলতে হয়, কারণ ওইখানে পাঠায় বলতে হয় যে দেখো বাংলাদেশে সব লাদেন বাহিনী দিয়ে ভরে গেছে। অর্থাৎ ধর্মটাকে নিয়ে রাজনীতি করা, এইটাও কিন্তু আওয়ামী লীগ করে গেলে, এইটাতেও আমাদের সেই বিনষ্টটা করে গেছে আওয়ামী লীগ, আজকে সেই সময় ফ্যাসিবাদ। তো এই কারণে বলবো যে বাংলাদেশের মানুষ দেখেন তাতে কি যে ওয়াজ বন্ধ করে দিছে। গত আওয়ামী লীগের আমলে ওয়াজ আজকে যে বিভিন্ন সামাজিক যে সমস্ত অঘটন ঘটতেছে, আজকে দেখেন ছোট ছোট শিশুরা আজকে মানে ইসে শিকার হচ্ছে, তাই না, পাশবিক শিকার হচ্ছে। আজকে যখন একটা এলাকায় ওয়াজ হয়, সেই ওয়াজের মধ্যে দিয়ে যখন সাধারণ মানুষের মধ্যে তার ওই পরকালেরটা নিয়ে আসে, দোজকেরটা নিয়ে আসে, কবরের আজাবটা নিয়ে আসে, মিথ্যা বলে, এগুলো সাইকোলজিক্যালি কিন্তু একটা এফেক্ট করে। আজকে এগুলোকে পর্যন্ত ধ্বংস করে দিছে, তাই না? আজকে ছাত্র সমাজরে আজকে কোথায় নিয়ে গেছে, আজকে যুবকরা আজকে কোথায় নিয়ে গেছে। আজকে আমার সীমান্তের কাছাকাছি কত মাইল জুড়ে আপনি দেখবেন যে আজকে মাদকের যে ছড়াছড়ি, অর্থাৎ সবকিছুকে যে আমার টোটাল সবকিছুকে ধ্বংস করার জন্য যে প্রক্রিয়া, এবং সেইখানে ধর্মকে ব্যবহার করে তারা পুরোপুরি করছে, যে ধর্মীয় এখানে আনা। ওই সময় আমরা বিএনপি আসলে ওটা চলে আসবে। আপনি বলেন শাপলা চত্বরে যে অমানবিক ঘটনা ঘটাইছে আওয়ামী লীগ, আজকে বাংলাদেশ, আজকে সারা বিশ্বের আজকে কতটুকু মানবিক কারণে সেটাকে সেইভাবে হাইলাইট হয়েছে, হয় নাই। এটা হলো বাস্তব, কাজে বাস্তবতাটা মানতে হবে। কিন্তু বাংলাদেশের মানুষ যে কখনো মানে ওই রকম অমানবিক হয় না। ধর্মীয় আজকে মুসলমান হইলেই কিন্তু আপনি জনাব খারাপ আব্দুল হয়ে সালাম যাবে, ওয়াজের কথা বলছেন, এটাকে ওয়াজে তারা যখন আমরা বিকৃতভাবে শুনতাম, চেষ্টা করছে বলার জন্য। ওয়াজে যখন আমরা শুনতাম নারীর প্রতি বিদ্বেষমূলক কথা বলা হচ্ছে, এমনকি নারীরা দুজন নারীকে দেখা গেছে যারা কিনা আসলে হিজাব পরিহিত বা বোরখা পরিহিত, তাদেরকেও বলা হচ্ছে যে নারীরা এখানে কেন আসছে, ওয়াজ হারাম হয়ে যাচ্ছে, এরকম বক্তব্য আসছে। ওয়াজে যখন মানে এরকমটি বলা হচ্ছে যে নারীরা যদি মাহরাম ছাড়া বের হয় তখন তাদের ধর্ষণের দায়টা তাদের উপরেই গিয়ে বর্তাবে, বা মানে ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে, দরকার হলে কতল করতে হবে, এরকম কথাবার্তা যখন আজ হামেশা হচ্ছে, তখন আচ্ছা আসলে আচ্ছা এগুলোও তো হচ্ছে না। আচ্ছা, আপনাকে আমি উল্টা প্রশ্ন করি, তো ওয়াজ বন্ধ করে দেখে হেজাব কমাইতে পারছেন? বাংলাদেশে এখন মহিলারা হেজাব পরাটা কমে গেছে? কেন কমবে? সে তো কমে নাই। শোনেন, বিষয়টা হলো এইখানে কিছু কিছু বক্তব্য যারা থাকতে পারে, কিন্তু এটার জন্য আপনার জেনারেল সব বন্ধ করে দিবেন, তাহলে তো সেটা হয় না, তাই না? আজকে যে রাজনীতি, যে আজকে যে এটা প্রশ্ন আসছে যে রাজনীতি নিষিদ্ধ হবে কিনা, ও নিষিদ্ধ তো এরকম আওয়ামী লীগও করছিল, শেখ মুজিবুর সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে দিছিল। নিষিদ্ধ করার কারণে আন্ডারগ্রাউন্ড পলিটিক্স বেড়ে গেছিল, মানুষ হাতে অস্ত্র তুলে নিছিল, তাই না? ওই সময় তো আওয়ামী লীগের বিরুদ্ধে আমরাই তুলে নিয়েছিলাম। তো এটা তো সমাধান না। এর জন্য বিষয়টা হলো, আমি যেটা আবার বলবো যে আপনি জনগণের উপরে ছেড়ে দেন। বাংলাদেশের মানুষ কখনো ফ্যানাটিক না, বাংলাদেশের মানুষ কখনো অন্যায়কে সহ্য করে না, এটা কিন্তু বারবার। এবং বাংলাদেশটা দেখেন, আমরা পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করছি, এবং এই উপমহাদেশ না, পৃথিবীর খুব কম দেশ আছে যে স্বাধীনতার জন্য আমরা অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করছি সশস্ত্রভাবে, যেটা ভারতও করে নাই, যেটা পাকিস্তানও করে নাই। তো কাজেই বাংলাদেশের মানুষ অন্তত অনেক রেশনাল, তার অন্যায় করলে সেটা যেই করুক না কেন সে কখনো মাপ পায় না। আজকে স্পষ্ট, সেটার এটি কারণে স্পষ্ট। আপনি শেখ আচ্ছা, মুজিবুর ওয়াজ রহমানের নিষিদ্ধ কখন হয়েছিল জনাব আব্দুল সালাম? জি, মানে আওয়ামী লীগের সময়ও তো ওয়াজ চলতো, ওয়াজ নিষিদ্ধ কোথায় হয়েছিল? বুঝলাম না। মানে আওয়ামী লীগের সময়ও তো ওয়াজ চলতো, ওয়াজ হতো, তখন কি নিষিদ্ধ না, কখন? কোথায় কোথায় আওয়ামী লীগের সময় তো পুলিশ ওসি যায় বসে থাকতো, অনেক জায়গায় ওয়াজ বন্ধ করে দিছে। আপনি কি জানেন না এগুলো? এটা মানে কি নতুন? হ্যাঁ, কোথাও এটা কোথাও বন্ধ হতে করে পারে। দিছে, যেটা কখনো হয় নাই। এটা কখনো হয় নাই। আপনি দেখেন যে সমস্ত যারা এই ধর্ম প্রচার করতো, ইসলাম প্রচার করতো, তাদেরকে জেলখানায় পর্যন্ত ঠেলে দিছে, তাই না? কিসের জন্য? অন্যদের খুশি করার জন্য। যে এখানে, আরে ভাই, ইসলামটা কি খারাপ নাকি? ইসলামকে কখনো বলছে যে আপনি ওই রেপ করতে পারবেন? ইসলাম কি বলছে পরের ধন আপনি চুরি করতে পারবেন? বা কখনো বলে? সেটা বলে না। কিন্তু এখানে এখানে খাড়া করে, যেমনি এখন যেমন আজকে সংস্কারকে দাঁড় করানো হইতেছে, যে নির্বাচন না সংস্কার, যেমনি আওয়ামী লীগ বলছিল যে আপনি উন্নয়ন চান না নির্বাচন, এই গণতন্ত্র চান। তো এরকম মুখোমুখি দাঁড় করানো তো কোনো বিষয় না। এটা আমাদের একটা সংস্কৃতির একটা পার্ট। আমার ধর্ম
আমার কাছে। কাজে ধর্ম নিয়ে রাজনীতি করাটা কোনো ঠিক না। আবার সেই ধর্ম নিয়ে রাজনীতি, আওয়ামী লীগ বলছে অন্যরা রাজনীতি করে, আমি বলতেছি আওয়ামী লীগ ধর্ম নিয়ে রাজনীতি করছে বেশি। জি, এটা তো জনাব আমরা আব্দুল সালাম। দেখছি। এই শেখ হাসিনা যখন 96 নির্বাচনের আগে মাথায় হেজাব পইরা, সেই সময় তো নৌকার মালিক তুই আল্লাহ স্লোগান দিছে না? কাজেই ধর্মটা যার যায়। এটা এখানে বাংলাদেশের মানুষ, বললাম তো বাংলাদেশের মানুষ কখনো ফ্যানাটিক না। আমাদের সেই সময় তো এই মুসলিম লীগ বলেন বা যারা সেই সময় রাজা করেছিল, আমাদের মুক্তিযুদ্ধকে ঠেকাইতে চাইছিল, তারাও তো সেই সময় বলছে ইসলাম গেল, ইসলাম গেল। কিন্তু ইসলাম তো যায় নাই, ইসলাম ঠিকই আছে আমাদের বাংলাদেশে, তাই না? আবার এখন ওটা তারা বলতে এই ইসলাম আইলো, ইসলাম আইলেই আমাদের দেশটা ধ্বংস হয়ে যাবে। তো কাজে কোনোটাই ঠিক না, কোনোটাই ঠিক না। এটা হলো আর যার যার ধর্ম তার কাছে, তার কাছে। কিন্তু আজকে প্রতিবেশী রাষ্ট্রে যদি আজকে যেগুলো হচ্ছে সেটার কতটুকু আমরা প্রতিবাদ করতে পারতেছি? আজকে অন্যায়ভাবে বলতেছে আমার দেশে এখানে মানে হিন্দু ধর্মের উপর অত্যাচার করা হইতেছে। কোথায়? এই সরকার আসার পরে এই গত যে পূজা যেটা হয়েছে, সেই পূজায় আমাদের নেতা তারেক রহমান সাহেব বলছে প্রত্যেকটা কর্মীকে সেখানে পাহারা দিতে হবে। আবার দেওয়া হয়েছে। এইরকম শান্তিপূর্ণ পূজা কোনোদিন হয় নাই, অথচ সেখানে পার্শ্ববর্তী রাষ্ট্রতে প্রচার করা হইতেছে যে এখানে সব অস্ত্র মানে রক্তের হোলি খেলা নাকি হচ্ছে। তো এগুলোই ষড়যন্ত্র। এই জন্যই বলতেছি এই ষড়যন্ত্র থেকে বাঁচার একটাই মাত্র পথ, জনগণের কাছে ফিরে যাওয়া, জনগণের ম্যান্ডেট নেওয়া। জনগণ কি চায় সেটার জন্য নির্বাচনটা দিয়ে দেন, তাহলে নির্বাচন দিয়ে দিলে আমি ঠিক হয়ে একদম যাবে। শেষ করে দেবো। জনাব মুজিবুর রহমান মঞ্জু, যদি 30 সেকেন্ডে কিছু যোগ করেন। আমি আপনাকে একটা ইন্টারেস্টিং মানে করতে চাই আর কি, যে আপনাদের দেশে যে আমি সালাম ভাইয়ের কথাটাকে খুব সাপোর্ট করি, যে আমাদের দেশে একটা অংশ আছে যে মানে ধর্মের নামে এক ধরনের মানে অতিমাত্রায় প্রদর্শন করেন, আরেক পক্ষ হচ্ছে যে অতিমাত্রায় ধর্ম বিরোধী অবস্থান নিয়ে ফেলেন। এই দুটাই আমাদের জন্য ক্ষতিকর এবং এই দুইটা থেকে আমাদেরকে বাঁচতে হবে। আমি একটা ইন্টারেস্টিং কথা বলি আপনাকে। আপনি জানেন যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এই সরকারের ব্যাপারে সব ইসলামপন্থী দলগুলো কিন্তু এই সরকারকে খুব ভালো সাপোর্ট দিয়েছে, এবং অনেকে বলছেও যে এরা ওই যে আপনিও একটু আগে বললেন যে এরা কি মৌলবাদীদের সহায়ক সরকার কিনা। অথচ এই সরকারের প্রধান যিনি দেখেন, উনি প্রফেসর ডক্টর ইউনূস আপাদ মস্তক কিন্তু একজন প্রগতিশীল মানুষ, এবং তার বিরুদ্ধে কিন্তু একটা সময়ে এই ইসলামপন্থী দলগুলোই বলতো যে উনি সুদের তারাও সন্ত্রাসী বানায় দিছিল প্রায়, ডক্টর ইউনূসও সন্ত্রাসী বানায় আচ্ছা, দিছিল প্রায়। এরপরে আপনি দেখেন এই সরকারের 3জন প্রভাবশালী নারী উপদেষ্টা আছেন, এবং তিনজন নারী উপদেষ্টা কিন্তু খুবই প্রগতিশীল, এবং তাদের সেকুলার পজিশন তাদের কিন্তু অনেক হাই। এই সরকারকে কিন্তু এই আমাদের দেশের ইসলামপন্থী দলগুলো বা ধর্মভিত্তিক দলগুলো কিন্তু সাপোর্ট দিচ্ছে। তার মানে কি? তার মানে হচ্ছে আপনি যখন তাদেরকে রাজনীতির মূলধারার মধ্যে আনবেন, তখন দেখবেন তারা ইউনেস্কোও সাপোর্ট দিচ্ছে, এবং এই নারীদের রাজনীতিতে অংশগ্রহণ বা 3জন যে নারী আমাদের মধ্যে আছেন তাদেরকেও কিন্তু তারা অ্যাকসেপ্ট করে নিচ্ছেন। তো এইভাবেই আমাদের সমাজটাকে, রাষ্ট্রটাকে এগিয়ে নিতে হবে। এবং একটা পর্যায়ে আসলে দেখবেন যে আপনি তো দেখবেন জামাতের আমির এখন মহিলাদের সমাবেশে গিয়ে বক্তব্য রাখছেন, এবং দেখলাম যে একটা ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স উনি মহিলাদেরকে তার দলের নারী কর্মীদেরকে সাথে করে নিয়ে গিয়েছেন। এইভাবেই আমরা যেটা বলেছি যে তাদের ভুল স্ট্র্যাটেজি গুলো, তাদের ভুল অবস্থানগুলো আস্তে 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 তারা সংশোধনের সুযোগ পাবেন। তো এই জায়গা থেকে আমি যেটা আবারও বলছি আপনাকে, যে বাংলাদেশকে একটা দিকে ঠেলে দেওয়া ঠিক হবে না। ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে আমাদেরকে আস্তে 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 আমাদের এই যেই একে অপরের সাথে যে বিরোধগুলো ছিল, একে অপরের যে ভুল বুঝাবুঝিগুলো ছিল এবং যে ভুল অবস্থানগুলো ছিল, এগুলো কিন্তু আস্তে আস্তে সরে আসবে, এবং একটা সময় তারা এটা মানতে বাধ্য হবে। যুক্তির উপরে নিশ্চয়ই সামনে সেই প্রত্যাশায় রাখতে চাই। যুক্তির উপরে পৃথিবীতে কিছু নাই। কথা হচ্ছে যুক্তি এবং তর্কের মধ্যে দিয়ে আমাদেরকে জয় করতে হবে। এটা হলো আমার অনেক ধন্যবাদ জনাব মুজিবুর রহমান মঞ্জু। ধর্মের দিকে যায় না, গণতন্ত্রে যান, গণতন্ত্রটাকে এস্টাবলিশ করেন, তাইলে ঠিক হয়ে যাবে সব। দেখা যাক সামনে গণতন্ত্রের দিকে কতটা যাওয়া যায়। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। ধন্যবাদ দর্শক সাথে থাকার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছে আইবিটিভির নিয়মিত আয়োজন রাজনীতির এপিটুপি।